অপার রহস্যময়। বিজ্ঞান সেই রহস্যের জট খুলছে প্রতিনিয়ত। আজ যা অনাবিষ্কৃত তা অবিশ্বাস্যও বটে। আমাদের ডর অনুষ্ঠানে যে ঘটনার মুখোমুখি আপনি হতে যাচ্ছেন তার যুক্তিসিদ্ধ উত্তর নেই। আমরা প্রতিদিনের জীবনে ভয় বা রহস্যকে যেভাবে স্থান দিয়েছি সেভাবেই এই অনুষ্ঠান আপনার কাছে জায়গা করে নিচ্ছে। এই অনুষ্ঠানের কোনো ঘটনাই সার্বজনীন নয়। ডর মানে ভয়। হন্টেড বাই প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি। ডরের ৭৪তম পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আরজে কিপ্রিয়া। শুরু হলো ডর হন্টেড বাই প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি। ডরের ৭৪তম পর্ব আমরা ধারণ করেছি সাভারের কোন একটি গোপন জায়গায়। আজকে ডরে ৪ জন অতিথি রয়েছেন, সিয়াম, আলিম, সজল এবং শান্ত। সময় রাত ১২টা। প্রিয় শ্রোতা, শুক্রবারের রাত পড়ে গিয়েছে, যদিও আমরা বলি বৃহস্পতিবার রাত ১২টায়। প্রিয় শ্রোতা, আমরা ডরের মূল পর্বে যাবার আগে আপনাদেরকে সাউন্ড বাইট শোনাতে চাই সুমন এবং রেহানের অন দ্য স্পটে যাওয়ার। ডর মানে ভয়। The 74th journey of Dor begins thus. হ্যাঁ, সেই সাথে আমরাও আছি। আর কি বলবো, গত সপ্তাহে কথা দিয়েছিলাম কোন একটা হন্টেড প্লেস আবারও নিয়ে যাবো আপনাদেরকে, এবং সুমন প্রত্যেক সপ্তাহে কথা দিয়ে কথা রাখে। হ্যাঁ, ডর যতদিন আছে, আমরা যতদিন আছি, অন্তত আর কোনো কিছু কথা দিয়ে কথা রাখতে পারি আর না পারি, এটা রাখতেই হবে। এটা আসলে বাধ্য। যেমন আমরা এই সপ্তাহে একটু অন্যান্য ব্যস্ততা সবকিছু মিলিয়ে আমরা কিন্তু এবার SMS আর কমেন্ট কালেকশনটা আমাদের এবার করা হয়ে ওঠেনি। এই কারণে তারপরও আমরা দুঃখিত, আন্তরিকভাবে দুঃখিত। এবারের জার্নিটাও আমরা খুব বেশি একটা দূরে ঠিক করিনি, মোটামুটি কাছাকাছি একটা স্পট পেয়ে যাওয়াতে। তো দূরে আরো কিছু স্পট আছে আমাদের যেটাতে যাওয়ার প্ল্যান রয়েছে। খুবই অল্প সময়ের মধ্যেই আমরা হয়তো জায়গাগুলোতে পৌঁছে যাব। তবে আপাতত আমরা সাভারে যাচ্ছি। ইয়েস, সাভার। আমরা কিন্তু আরো একবার গিয়েছিলাম সাভারের ওদিকে। একবার না, আরো কয়েকবার যাওয়া হয়েছে। মানে মাঝখানে এত দূরে দূরে যাই তো ওগুলো না মনে থাকে না, ছোটখাটো জার্নিগুলো। মানে এন্ড অফ দ্য 100 এপিসোড দেখা যাবে বাংলাদেশের আমরা অলমোস্ট 80% প্লেস ঘুরে ফেলেছি। মানে অবশ্যই হন্টেড। এবং আমাদের উচিলে শুধু আমরা না, অনেকেই ঘুরতেছে ইদানিং। সবাইকেই এই সাজেশনটা দিব যে এখানে লজ্জার কিছু নেই। আপনাদের যদি ঘুরতে ভালো লাগে আপনারা ঘুরবেন, পুরো দুনিয়া ঘুরবেন। আমরা হয়তো দেশের ভেতরে হন্টেড প্লেস খুঁজে বের করছি, আপনারা নিজ উদ্যোগে হয়তো বিদেশে গিয়ে হন্টেড প্লেস খুঁজে বের করবেন। আমরা তাই না, প্লেস গুলো বের করে দিচ্ছি, আপনারা যান, সেগুলোতে দেখেন, নিজেরা এক্সপিরিয়েন্স করার চেষ্টা করেন। আসলে এটা তো অ্যাডভেঞ্চার। আমাদের যাইতে ইচ্ছা করছে, আমরা গেছি। এখন আমাদের দেখা দেখে অনেকের ইচ্ছা করতে পারে, আমরা তো তাদের বাধা দিতে পারি না। না, আমরা বাধা দিতে চাইও না। এটা সবার স্বাধীনতা আছে যে কোনো জায়গায় যাওয়ার, যদি না অন্য কারো ক্ষতি হয়ে যায়। আর যেমন আমরা এই যে দেখেন অনেকক্ষণ ধরে গেজাচ্ছি। কেন গেজাচ্ছি? আজকে আমি আর রেহান জানি আমাদের বাসে উঠতে হবে না, CNG নিতে হবে না, রিক্সায় উঠতে হবে না, কারণ আজকে আমাদের অফিসের গাড়ি আমাদেরকে প্রোভাইড করা হচ্ছে। আজকে আমরা খুব রাজার মতন। এটাই বলতে যাচ্ছিলাম যে একটু রাজার হালে আজকে যাব। আজকে কোনো একটা টং দোকানে যখন থামবো তখন অবশ্যই টং দোকান থেকে এরকম প্রশ্ন আসবে, স্যার চা খাবেন? কারণ আমরা গাড়ি দিয়ে নামবো। সেটাই তো। যাই হোক, চল এবার আর চা খেয়ে উঠবো না, বুঝছিস? কারণ হচ্ছে আমার চিন্তা হচ্ছে যে এই শীতের মধ্যে রাস্তায় যেতে কোনো একটা দোকান যদি রাস্তার আশেপাশে খোলা জায়গায় খোলা থাকে, ওই ঠান্ডার মধ্যে বসে চা খেতে, সেরকম। ভালো একটা বুদ্ধি দিচ্ছিস। চল দোস্ত, তাহলে আর দেরি না করে গাড়িতে উঠে যাই। হ্যাঁ, গাড়িতে ওঠার আগে তুই ভুলে গেছিস তোর গত পর্বে একটা কথা বলার ছিল, একটা ঘটনা তুই রাইট। হ্যাঁ, দ্য পেইন্টার টম থমসন। আজকে কিন্তু কোনোভাবেই ভুলবি না। আই এম নট গোনা মিস দ্যাট। চল এবার গাড়িতে উঠি তাহলে সবার ঘটনা শুনতে শুনতে এক পাকে তোর ঘটনাটা শুনে ফেলবো। অল্প সময়ের মধ্যেই আমরা পৌঁছে গেলাম সাভারে, যেখানে আজকের স্পট। ওকে, অবশেষে আরো একবার কথা দিয়েছিলাম না গত সপ্তাহে যে কোনো একটা হন্টেড প্লেস থেকে আবারও আপনাদের সাথে যোগাযোগ করবো। তো সময় কিন্তু এসে গেছে এবং আমরাও এসে গেছি। রাইট। আর আমাদের সাথে আমাদের অতিথিরাও চলে এসেছে। আর আমাদেরকে আজকে যে ইনভাইট করেছে এই অসাধারণ স্পটে, সেই স্পটের ইনভাইটারকে দিয়ে আমরা শুরু করতে পারি আজকে, তাই না? হ্যাঁ, তবে এতটুকু বলি যে আমরা কিন্তু এবার ঢাকা থেকে একটু বের হয়ে গেছি, যদিও খুব বেশি বাইরে বের হয়নি। বুঝেই গেছেন
এই মুহূর্তে যে আমরা কোথায় আছি, সেই সাভারে আছি। রাইট। এবং একটা বিষয় ক্লিয়ার করে দিই, সাভারের যেই জায়গাটাতে আমরা আছি একটা স্কুল কম্পাউন্ডের পাশে আমরা। স্কুলটা এমন একটা এলাকাতে আছে, একটা মাত্র স্কুল আছে। আমরা যদি এলাকাটার নামও বলি সবাই নোটিস করে নিবে যে এটা কোন স্কুল, কিংবা আশেপাশের একটা গ্রামের নাম বললো নোটিস করে ফেলবে যে এটা কোন স্কুল। মানে এটা যথেষ্ট মানে রেয়ার একটা স্কুল, মানে আশেপাশে স্কুল খুব কম, তাই এই স্কুলটাকে সবাই চেনে একটা ল্যান্ডমার্ক হিসাবে আর কি। তবে এতটুকু বলে রাখি, স্কুলটা একটা হচ্ছে 1 to 10 পর্যন্ত ক্লাস রয়েছে, অর্থাৎ প্রাথমিক এবং মাধ্যমিক দুটো মাধ্যমেই এখানে কমপ্লিট করা হয়। আচ্ছা। সো স্কুলটার আশেপাশে আরো কিছু বর্ণনা যেটা দেয়ার সেটা যে ইনভাইট করেছে তার কাছ থেকেই বর্ণনাটা শুনি। কি বলিস রিয়ান? অফকোর্স দোস। তবে বরাবরের মতো আজও শীত বেশ ভালোই রকম একদম যাকে বসছে। সুমনের তো অসুবিধা আছে, 4-5টা জ্যাকেট আছে ওর, আমি তো একটাই। আচ্ছা, যাই হোক, চেষ্টা করি তোর জ্যাকেট লাগবে না। যে ঘটনা আজকে শুনবো আশা করি এই ঘটনা শুনেই তুই এক্সপেক্টেড। ওকে, সো তাহলে আমরা একটু পরিচয় পর্বে চলে যাই। যে আমাদেরকে ইনভাইট করে নিয়ে এসেছে, সাভারের কোন একটা গ্রামেই আমরা আছি, তার নামটা একটু জানি। আমি সাইফুল ইসলাম সিয়াম, আমি সাভারে থাকি, ইন্টার ফার্স্টে লিজেন্ড কলেজ। আর এটা সাভারেই, কিন্তু স্কুলের নাম কিংবা প্লেসের নামটা আমি উল্লেখ করতেছি না। তো আমি সরাসরি ঘটনায় যাওয়ার আগে সিয়াম ভাই যেটা একটু জানতে চাই যে স্কুলটা যতটুকু আমরা দেখলাম, স্কুলটার এক পাশে কবরস্থানের মতো দেখা যাচ্ছে। কবরস্থান? হ্যাঁ, ওইটা কবরস্থান, দেখতেছেনই তো। ওকে, আর হচ্ছে তাহলে আমাদের পেছনের দিকে যে অংশটা সেটা হচ্ছে যে মাধ্যমিক স্কুলের বিল্ডিংটা, সামনে হচ্ছে প্রাইমারি। ওকে, সো যারা শুনছে বুঝতেই পারছে যে আমরা এমন একটা স্কুলে আছি যেটা বেশ খোলামেলা একটা স্কুল, এবং দুই পাশে দুটা সেকশন রয়েছে, একটা মাধ্যমিকের একটা হচ্ছে প্রাথমিকের। এবং আমরা মাধ্যমিকেটার কাছাকাছি আছি। এক পাশে রয়েছে কবরস্থান এবং আরেক পাশে যেটা দেখতে পাচ্ছি কিছু বাড়ি ঘর দেখা যাচ্ছে। তো এই হচ্ছে আমাদের স্পটটার মোটামুটি একটা বর্ণনা, ভিজুয়াল ডেসক্রিপশন আর কি। বাট ইয়েস, এখানে আসার অবশ্যই ভ্যালিড কোনো কারণ আছে, তাই না সুমন? অফকোর্স কারণ আছে, এবং সিয়ামি সেই কারণটা আমাদেরকে এক এক করে বর্ণনা করবে। আর যারা আছেন প্রত্যেকের ঘটনা তো এক এক করে আমরা শুনবই। তো আমরা সিয়াম ভাইকে দিয়ে শুরু করি। সিয়াম ভাই, প্রথমে আমরা একটু স্কুলটাতে কেন আসলাম, কেন নিয়ে আসলেন আমাদেরকে এখানে, এটা একটু বল। স্কুলে অনেকেই অনেক কিছু ফেস করে, তো প্রতিনিয়ত না ঘটলেও মাঝে মাঝে অনেকেই অনেক কিছু ফেস করে। তো মূলত এর জন্য আমি আপনাদেরকে ইনভাইট করছি। আমি অনেক কিছু বলতে, যখন রাস্তা দিয়ে মানুষ যায় অনেকে অনেক কিছু শোনে, অনেক অদ্ভুত ধরনের আওয়াজ শুনতে পায়। যেমন স্কুল থেকে অনেক ধরনের আওয়াজ হয়, অনেকে চিৎকার করতেছে, অনেক কিছু, অনেক বিকট বিকট অনেক শব্দ শোনা যায়। আমরা যেখানে বসে আছি ঠিক এই জায়গাটা থেকেই অনেক বিকট বিকট শব্দ শোনা যায়। সামনে শব্দ বলতে কি শব্দটা কি পাশবিক শব্দ, নাকি কেউ শুনতে পায় যে ক্লাস চলছে তখন যে ধরনের চিৎকার চেঁচামেচি হয় সেগুলো? না, সেগুলো বাচ্চাদের চিৎকার চেঁচামেচি না, যে শব্দগুলো হচ্ছে অনেকে মানে আর্তনাদ টাইপের কিছু একটা চিৎকার করে। অনেক সময় শোনা যায় যে ডাকতেছে যে আয় আয় এদিকে আয়, ভিতরে আয়, আমি তোর জন্য ওয়েট করতেছি, এরকম কিছুও শোনা যায় মাঝে মাঝে। অনেকে বলছে এর জন্য অনেকেই রাস্তা দিয়ে যেতে চায় না, রাস্তায় একা একা, অনেকে ভয় পায়। তো রাতে মানুষজন খুব কমই চলাচল করে এই রোড দিয়ে। আর দিনের বেলা এর কোনো বিন্দু মাত্র শব্দ নাই, যে মানে এইখানে যে কোনো কিছু হয় এরকম কোনো একটা হন্টেড প্লেস। দিনের বেলা কেউ চিন্তাও করতে পারবে না। একবার যা ঘটে, এটা বেশি না 5 থেকে 6 বছর আগের ঘটনা, একটা পাগলকে নিয়ে। তো পাগলটা কি হয়, তিনি স্কুলেই থাকতো, ঠিক এই জায়গায় তিনি শুয়ে থাকতো রাতে। তো যা হয়, তার একটা মানে অভ্যাস ছিল কি, তিনি বছরে 6 মাস পাগল থাকতো এবং 6 মাস ভালো থাকতো। যখন তিনি পাগল থাকতো তখন তিনি স্কুলটা থেকে এসে ঘুমাতো, যেই জায়গায় আমরা এখন বসে আছি। তো হঠাৎ একদিন আশেপাশের লোকজন তার চিৎকার শুনতে পায়। তো লোকজন যখন দৌড়ে আসে, এসে দেখে যে উনি সেন্সলেস হয়ে পড়ে আছে। তো যখন তাকে সুস্থ করা হয় তখন যা ঘটে, তিনি চারদিকে কিছু একটা পাগলের মতো খুঁজতেছে। তো মানে ওনাকে সুস্থ করা হয় বলতে কি এখান থেকে নিয়ে যাওয়া হয় না, ওখানে পানি দিয়ে প্রাথমিক চিকিৎসা করে সেখানে সুস্থ করা হয়। তিনি চারদিকে পাগলের দেখা গেছে যে সুস্থ হয়ে উঠে কিছু একটা খুঁজতেছে। লোকজনের তো আগ্রহটা বেড়ে যায় যে তিনি কি খুঁজতেছে। তো তাকে যখন জিজ্ঞাসা করা হয় যে তুই কি খুঁজতেছো তুমি, বা তুই কি খুঁজতেছিস, তখন তিনি বলে যে এখানে মানুষগুলো কোথায়, আমি যে মানুষগুলোকে দেখলাম। তো লোকজন বলতেছে যে কিসের মানুষ, এখানে তো কোনো মানুষজন ছিল না। তো বলতেছে এই যে এখানে যে খাটিয়া রাখছিল, তো লোকগুলাকে যে দেখছিলাম। তো সবাই বলছে কি হয়েছে, ঘটনাটা খুলে বল। তো উনি যা বললো সেটা হচ্ছে
তিনি ঘুমিয়েছিল, যা দেখলো দূর থেকে কিছু লোক আসতেছে, সারা যুবপরাধ, তারা খাটিয়াতে করে একটা লাশ নিয়ে আসতেছে। লাশটা স্কুলের মাঠের সামনে রাখার পরে যেটা হলো, তিনি ওনাদের দেখতেছে, কিছু বলতেও পারতেছে না যেগুলো কারা এখানে লাশ রাখতেছে কেন এত রাতে। ওনার একটা ভিতরে একটা কনফিউশন তৈরি হলো যে এখানে এত রাতে কেন আসবে। তো যা দেখলো যে লাশটাকে তারা আঙুল দিয়ে ছিঁড়তেছে, লাশটার বুক, পিঠ, সেগুলো মুখ, লোকগুলা যেগুলো বড় বড় নখ দিয়ে ছিঁড়তেছে। তো তিনি এটা দেখে চিৎকার দিয়ে সেখানে সেন্সলেস হয়ে পড়ে যান। তো লোকজনকে এটা বলার পরে লোকজন বিশ্বাস করে না, যেহেতু পাগল কি এটার কথা স্বাভাবিক, মানে পাগল তো যে কোনো কিছু বলতেই পারে। তো অনেকে আবার বিশ্বাস করে যেহেতু সেন্সলেস হয়ে পড়ে গেছে, ও তো কখনো এরকম করে না, হঠাৎ করে যেহেতু করছে, তো অনেকে বিশ্বাস করে না। তো এর কিছুদিন পরে যা হয় যে লোকজন ওনার চিৎকার শুনে আবার সেখানে দৌড়ে আসে। তো আসার পরে যা দেখে যে তিনি মাটিতে পড়ে আছে, তার মুখ দিয়ে সাদা ফেনা জাতীয় কিছু বের হচ্ছে, আর তার ঘাড়টা ভাঙা অবস্থা এবং বুকের মধ্যে বেশ কিছু আঁচড় লক্ষ্য করা গেছে। আঁচড়টা এমন কোনো কুকুরেরও না, কোনো বিড়ালেরও না, আবার কোনো মানুষেরও না, অনেক জানোয়ার টাইপের, মানে এরকম টাইপের কিছু। মানে এটা কতদিন পরে ঘটেছে? প্রথমবার যে ঘটনাটা ঘটলো এর কিছুদিন পরেই 2 থেকে 3 দিন পরে এই ঘটনাটা ঘটেছে। তো ওই অবস্থায়, মৃত অবস্থায় পাওয়া যায় তাকে। এটা যে জিনিসগুলো স্কুলটাকে আরো হন্টেড করে তুলেছে অনেকের কাছে। তারপরে অনেকের মনে অনেক ভয় সৃষ্টি হলো। তো এরপর থেকে স্কুলে রাতে কেউ আর থাকে না। তো এটা গেল স্কুলের ফার্স্ট কাহিনী যেটা। আর সেকেন্ড কাহিনী যেটা, সেটা হচ্ছে চাচা আর ভাতিজা হঠাৎ লোডশেডিং হয়েছে রাতে। তো রাত প্রায় তখন 12টা-1টা বাজে। তো চাচা আর ভাতিজা দুজনই আসছে। ওই যে আপনারা যে সামনে দেখতে পাচ্ছেন এই যে প্রাইমারি সেকশনটা, ওখানেই তারা দুজন বসেছিল। অনেক সময় মানে গ্রীষ্মকালে যেটা দেখা যায়, গরমের মধ্যে কারেন্ট চলে গেলে একটু গ্রামের মধ্যে বাইরে বের হয়ে একটু হাওয়া বাতাস এরকম টাইপের কিছু। তো চাচা কি করছে, তিনি সিগারেট খাচ্ছিল। তারা দুজন যা দেখতেছে যে একটা ছেলেটা অনেক কালো, তো ছেলেটা স্কুলের দিকে যাচ্ছে, এই যে আমরা যেখানে বসে আছি ঠিক এই জায়গায় আসতেছে। আর তার সাথে ছিল একটা ছাগল টাইপের কিছু, যেটা প্রায় একটা গরুর সমান লম্বা হবে, কিন্তু সেটা ছাগল, গরু না। আর তার যা আকারে খুবই অদ্ভুত, খুবই অদ্ভুত। যা হয় সেটা হচ্ছে ছাগলের যে পাটা ছিল সেটা ছিল একটু অস্বাভাবিক। তার যে পায়ের যে গিট গুলা ছিল, মানে আমরা বলি পা থেকে হাঁটু পর্যন্ত, সেটা ছিল ডাবল। আর যখন ওখানে লাইট মারছে তখন যা দেখলো যে এই যে দেওয়ালটা ভেদ করে ওই পাশে চলে যায়, মানে দেওয়ালের ভেতরে ঢুকে গেছে। দেওয়ালের ভেতরে। এটা কিন্তু কোনো মানুষের পক্ষে আসলে সম্ভব না। মানে মানুষ কেন, পশু পাখির পক্ষেও তো এটা কখনোই সম্ভব না, মানে স্বাভাবিক জিনিসের পক্ষে। হ্যাঁ। তো এটা ভেদ করে চলে গেছে। তো এটা দেখে তো চাচা আর ভাতিজা দুজনে চিৎকার, যে কি হলো এটা। তো এরপরে মানুষজন প্রায় অনেকে জমে গেছে, যেহেতু কারেন্ট চলে গেছিল, মানুষ মোটামুটি সজাগ ছিল। অনেকে আসার পরে এই ঘটনাটা বলে। তো আসলে এটা বিশ্বাস করে নেই এর জন্য, কারণ এর আগে এরকম রিলেটেড কিছু ঘটনা পাগলটাকে নিয়ে ঘটেছিল। তো এর জন্য এই প্লেসটা এত বেশি হন্টেড হয়ে গেছে। মানে এক এক করে কম বেশি দেখা গেছে যে এই ঘটনাগুলো ঘটার পর অনেকেই বিশ্বাস করতে শুরু করে দিয়েছে আসলে কিছু একটা আছে। এরপর থেকেই মোটামুটি স্কুলটা একটা হন্টেড এর তকমা পেয়ে গেছে। হন্টেড, হ্যাঁ। তো এই ছিল স্কুল রিলেটেড ঘটনা। আমি তো জাস্ট আপনাদেরকে 2টা ঘটনা বললাম, আরো এই এলাকার লোকের মুখে আরো অনেক ঘটনা প্রচলিত আছে স্কুলটা সম্পর্কে। তো এরকম জন্য স্কুলটা আসলে একটা হন্টেড বলে অনেকের কাছে। এর জন্য আমি আপনাদেরকে স্কুলটাতে ইনভাইট করেছি। অনেক ধন্যবাদ। আসলে স্কুলটা কিন্তু খুবই সুন্দর একটা স্কুল এবং যে কারো দেখলে পছন্দ হবে। আমার তো ডেফিনেটলি খুবই পছন্দ হয়েছে এবং আমার গ্রামে আমি যে স্কুলে পড়তাম তার সাথে অনেকটাই মিল আছে স্কুলটা। হ্যাঁ, আরো আরেকটা বিষয় যেটা, সেটা হচ্ছে স্কুলটাতেও কিন্তু রাতে দেখে বোঝা যাচ্ছে না, কিন্তু দিনে আরো অনেক সুন্দর দেখা যায়। আরো এখানে যেহেতু আশেপাশে কোনো স্কুল নাই, তো অনেক বাচ্চারাই অনেক দূর দূরান্ত থেকে এসে মোটামুটি এই স্কুলটাতে লেখাপড়া করছে। তো এই জন্যই আসলে মূলত স্কুলের নামটা না ইম্পসিবল। আমরাও সেটা চাই না যে স্কুলের নামটা কোনোভাবেই, কিন্তু আমরা যতটুকু জেনেছি, আপনার কাছেও এর আগে শুনেছি আমরা, অন্তত স্কুলটাতে দিনের বেলা কোনো ধরনের কোনো কিছু অ্যাক্সিডেন্ট ঘটে না এবং স্কুলের কোনো স্টুডেন্টের সঙ্গে কোনো ধরনের কোনো পুরোপুরি পরিবেশটাই চেঞ্জ হয়ে যায় সকালবেলা। ওকে, এটাই হচ্ছে সবচেয়ে মানে একটা আমাদের খুশির সংবাদ যে আসলে দিনের বেলা স্কুলটাতে আজও পর্যন্ত কোনো ধরনের কোনো কিছু অ্যাবনর্মাল ঘটেনি। এটা হচ্ছে নিঃসন্দেহে একটা ভালো ঘটনা। তো যাই হোক, আরো কিছু ঘটনা সিয়াম ভাই আপনার আছে যেটা আপনি শেয়ার করতে চান। তো এই মুহূর্তে আমরা কোন ঘটনাটা শুনতে পারি? আমার বাসা নিয়ে একটা ঘটনা আছে।
আমাদের বাসাটা, এটা বলে রাখা ভালো যে আমাদের বাসাটা যেখানে করা হয়েছিল তার নিচে 3টা কবর আছে, 3টা কবর আছে, 3টা কবরের উপরে বিল্ডিংটা স্থাপিত হয়। তো কবরস্থানের উপরেই আসলে এটা আসলে আমাদের বাসায় যে বাড়িওয়ালা ছিল তিনি জানতো না এটা। আচ্ছা, প্রথমে 2 তলা স্থাপন করা হয়, তারপরে আরো 3 তলা, মানে 5 তলা টোটাল এখন আছে যেটা। তো যখন 2 তলা ছিল তখন যা হয়তো বিল্ডিং এ যারা 2 তলায় থাকতো তারা যা ফেস করতো যে ছাদের উপরে কেউ নুপুর করে নাচতেছে, তারপরে কেউ ঢোল বাজাইতেছে, তারপরে মানুষজন হাঁটতেছে, তো এরকম টাইপের কিছু শুনতো তারা। আবার সিঁড়ি দিয়ে কেউ নামতেছে, অনেক কমপ্লেন করতো বাড়িওয়ালাকে। তো বাড়িওয়ালা তখন থাকতো না ওই বিল্ডিং এ, তারা ঢাকা থাকতো। এটা বাড়িওয়ালা বা ভাড়াটিয়া কেউ বিশ্বাস করতো না, যে তারা হয়তো বা মনের ভুল এটা হতে। তো বিল্ডিংটা যখন 5 তলা করা হয় তখন প্রবলেমগুলো আরো বেশি বেড়ে যায়। প্রবলেমগুলো হয় এমন যে যারা বিশেষ করে 4 তলায় থাকে তাদের সাথে এই জিনিসগুলো বেশি ঘটে। তারা যা ফেস করে তা হলো যে রুমের মধ্যে কেউ হাঁটতেছে, উপর করে কেউ হাঁটতেছে নিজেদের রুমে, হ্যাঁ, কানের সামনে কেউ ফিস ফিস করে কথা বলছে। এটা শুনে অনেকে ঘুম ভেঙে যায়, কিন্তু দেখে কিছুই নাই। মানে আমি বুঝলাম না, একটু ক্লিয়ার হয়ে বিষয়টা। এরকম মানে ঘুমিয়ে আছে কেউ, কিন্তু হঠাৎ করে তার মনে হলো যে কেউ এসে কানের সামনে কিছু বলছে, কেউ কিছু বলছে। ঘুম থেকে উঠে দেখছে না কিছু নেই। ও মাই গড। এটা কিন্তু আগে 2-1টা রুমে হতো, কিন্তু ইদানিং প্রত্যেকটা রুমেই এরকম হয়। কয়েকটা রুম ব্যতীত প্রায় প্রত্যেকটা রুমেই এই ঘটনাগুলো ঘটে যাচ্ছে। আরেকটা ঘটনা যেটা হচ্ছে, আমাদের বাসায় যে বাড়িয়ালি তার সাথে সেদিন তিনি আবার জানলাটা ওপেন করে ঘুমাইছে। আপনি বলছিলেন ওনারা ঢাকায় থাকে? না, 5 তলাটা যখন করা হয়েছে তখন তিনারা 3 তলায় শিফট করে। যা হয় তিনি একদিন জানলা খুলে ঘুমিয়ে পড়ছে, আর বাড়িওয়ালা তিনি পাশের রুমে ছিল। তো তখন প্রায় আনুমানিক রাত 12টা 12:30। তো জানলা খুলে ঘুমাইছিল, তখন তিনি যা দেখলো যে বাহির থেকে 2টা ছোট বাচ্চা আকৃতি কিছু একটা উড়ে তার রুমে আসলো। এই জানালা দিয়ে ঢুকে গেছে। কয় তলায়? 5 তলায় ছিল তখন? না 3 তলায় ছিল। 3 তলায় ছিল। তো ঢুকে গেছে, ওনার বুকের উপর বসে গলা চেপে ধরছে। তো তিনি চিৎকারও করতে পারতেছেন না, মানে অনেকটা বুবা ধরলে যেমন হয়, অনেকে বলতে পারেন যে এটা বুবাই ধরছে। বাট ঘটনাটা হচ্ছে এমন, তো যখন তিনি চিল্লাইতে পারতেছেন না বা কিছু করতে পারতেছে না, তখন যা হয়েছে বাড়িওয়ালা যে ছিল তিনি হঠাৎ করে আসছে। তিনি তো কিছু জানতো না, তিনি হঠাৎ করে এসে দেখে সেম অবস্থা। যদি বুবা ধরতো তাহলে কিন্তু অন্য একজন মানুষ সেটা দেখতো না। মানে উনি এসে কি দেখছে? বাড়িওয়ালার রুমের ভেতর ঢুকছে, ওই বাচ্চাগুলো ওই বাড়িওয়ালির গলা চেপে ধরে রাখছে। বাচ্চা দুটা ছিল ছোট ছোট। বাড়িওয়ালা এটা দেখে, তো বাড়িওয়ালা বলে কে তোরা? তো এটা বলার সাথে সাথেই বাড়িওয়ালিকে ছেড়ে দেয়। পানি টানি দেওয়ার পরে বাচ্চাগুলো কোথায় যায়? ভ্যানিশ হয়ে যায়। বাড়িওয়ালি মানে ওই বাড়িওয়ালার চোখের সামনেই ভ্যানিশ হয়ে যায়। তো বাড়িওয়ালিকে যখন পানি টানি খাওয়ানো হয়, সুস্থ করা হয়, তারপরে তিনি মোটামুটি সুস্থ ছিল। তো এই সিজনটা ছিল হচ্ছে আপনার বর্ষার একটা সিজন। তো তখন তো মাঝে মাঝে বৃষ্টি হয়। তো একদিন দুপুরে বৃষ্টি হচ্ছিল, তো বাড়িওয়ালি কি করে ছাদে যায় গোসল করার জন্য, বৃষ্টিতে গোসল করবার জন্য। তো তিনি ছাদে যাওয়ার পরে যা দেখে, যেই 2টা জিনিস তার গলা চেপে ধরে রাখছিল, সেই 2টা জিনিস রেলিং এর উপর দিয়ে হাঁটতেছে। দিনের বেলা তখন দুপুর 2টা বা 1টা এরকম হবে। তো বৃষ্টি পড়ছিল। তো এটা দেখে বাড়িওয়ালি চিৎকার দিয়ে সেখানে সেন্সলেস হয়ে পড়ে যায়। তো বাসার যখন অন্যান্যরা আসে তখন বাড়িওয়ালি ওখান থেকে নিয়ে যায়। তারপরে আর কি বাড়িওয়ালি ঘটনাটা সবাইকে বলে। আগের ঘটনাটা কাউকে বলে নাই, কিন্তু যখন চিৎকার দিয়ে সেন্সলেস হয়ে গেছে তখন আগের ঘটনাটা মোটামুটি পুরো বিল্ডিং এ সবাই জেনে যায়। তারপরে এমন আরো অনেক ঘটনা ঘটে যে যদি চারদিকে জানলা দরজা অফ রাখা হয় আর যদি কোনো বাতাসও না থাকে, একটা দরজা কিন্তু কখনোই খুলবে না, যদিও বা সিটকানি খোলা রাখা হয় দরজা। তো এমন হয় যে মাঝে মাঝে কয়েকটা রুমে এমন হয় যে জানলা দরজা অফ, বাতাস নাই, কিন্তু দরজা অটোমেটিকলি একা একা খুলে যাচ্ছে, আবার অটোমেটিকলি একা একাই বন্ধ হয়ে যাচ্ছে। বাতাস থাকলে যেরকম বাতাসে দুলতে থাকে এরকম হচ্ছে? এরকম না, মানে হঠাৎ করে লেগে যাচ্ছে আবার খুলে যাচ্ছে। খোলার পর 10 সেকেন্ড সেটা খোলাই থাকলো, তারপর 10 সেকেন্ড পর একা একাই বন্ধ হয়ে গেল। হচ্ছে কেউ মনে হয় দরজাটা খুলে বের হলো বা কেউ ঢুকলো, হ্যাঁ এরকম টাইপের কিছু একটা। তারপরে আরেকটা ঘটনা যেটা হচ্ছে আমার বোন ফেস করে, সেটা হচ্ছে দুপুরবেলা। আমার বোনের নাম সাইমা। ও একটা কারণে তখন কয়টা আনুমানিক দুপুর 12টা। তো ও যা ফেস করে, ছাদের উপরে যায়, আমাদের ছাদের যে কোনাটা আছে রেলিং এর পাশে দেখে কিছু একটা দাঁড়ায় আছে, সেটা মোটামুটি প্রায় লম্বা। ও বিবরণ দিতে পারেনি, জাস্ট এটা বলছে যে এটা লম্বা ছিল। উল্টা পাশে ঘুরে হাতের মধ্যে কি যেন মানে খেলা করছে ওটা দিয়ে। তো তার বিবরণটা ও যেভাবে দিল সেটা ছিল পুরাটাই সাদা কাপড় পরা আর কি। তো এটা দেখে আমার বোন, ও তো ছোট, বেশি বড় না, তো ও এটা দেখে চিৎকার দিয়ে ওর একই অবস্থা, সেন্সলেস হয়ে যায়।
আমরা যখন সবাই উপরে আসি মানে তখন ওই ঘটনাটা বলে যে আমি এটা দেখছি, কিন্তু ছাদে যখন আসে তখন ছাদে এসে দেখি কিছুই নেই। ছাদে আসার পরে দেখে লোকেরা মানে যারা ছাদেই দেখেছে, তো ছাদে দেখে কিছুই নাই। তো এটা গেল। তারপরে আরো এমন কিছু ঘটনা ঘটে যেটা হচ্ছে আমার এক দাদা আছে, মানে চারতলা আমি দাদাই বলি, তো তিনি রুমের মধ্যে একাই থাকে। তো তিনি যা দেখছে একদিন শুয়ে আছে, তো সেদিন আবার উনি পর্দা টেনে দেয় নাই, দেখতেছে যে কিছু একটা আসছে, উড়ে কিছু একটা এসে জানালাটা ধরলো, মানে বাইরের জানালাটা, গ্রিল না, গ্রিল তো ভিতরে, জানালাটা ধরলো এবং দাদার দিকে তাকে আছে। তো দাদা অনেক সাহসী, তো দাদাকে বললো তুই কি চাস? তো দাদাকে বলতেছে যে না তোদের দেখতেছি তোরা ভালোই থাকিস, মানে এরকম টাইপের কিছু একটা দাদা আমাকে যেভাবে বলছে, ওনার সাথে কথা বলতেছে। তো এক পর্যায়ে দাদা বলে যে এখান থেকে চলে যা, এখানে বেশিক্ষণ থাকিস না। তো উইটা চলে যায়, উইয়া চলে যায়, দাদা যেভাবে বললো। আরেকটা ঘটনা বর্তমানে যে ঘটনাটা, তো আমি এখন ওই চারতলাতেই থাকি, আমাদের রুমে গেস্ট আসে, তো আমি চারতলাতেই থাকি। কয়েকদিন আগের ঘটনা, 2 থেকে 3 সপ্তাহ আগের ঘটনা। তো আমি ওনাদের রুমে গেছি শুইতে, তো সেদিন আবার ওনাদের রুমে কেউ ছিল না, আমি আর দাদাই ছিলাম, আর বিল্ডিং এও কেউ ছিল না। নিচতলায় 2টা ফ্ল্যাটে 2টা আন্টিরা ছিল, আর 3 তলাও ফাঁকা, 2 তলায় শুধু আমরা থাকি, 5 তলা ফুল খালি, পাশে কেউ নেই। সবাই বেড়াতে চলে গেছিল। তো তখন যা হয়েছে, তো আমি পরের দিন সকালে যখন আসছি রুমে, তো আম্মু আমাকে বলতেছে তুই এত রাতে ছাদে গেছিলি কেন? আমার বোনও বলতেছে। আমি বলতেছি ছাদে গেছি মানে আমি এত রাতে ছাদে যাবো কিসের জন্য? বললেন হ্যাঁ তুই ছাদে গেছিলি, আমরা শব্দ পাইছি যে তুই ছাদের দরজাটা খুললি, ছাদের দরজাটা বন্ধ করলে, আমরা এরকম শব্দ পাইলাম। তো আমি বলতেছি আমি তো ছাদে যাই নাই, আর তোমাদের বিশ্বাস না হয় তোমরা দাদাকে গিয়ে বলো। তো সেদিন গেল। তো তারপরের দিন সেম ঘটনা, আমি রুমে আসছি, আম্মু আমাকে বলছে তুই ছাদে গেছিস কেন? এটা কোনো কারণে আমি ছাদে যাইনি রাতের বেলা। এমন কেউ হতে পারে না যে অন্যান্য ফ্ল্যাটে যারা থাকে ওরা তো যেতে পারে? না, কেউ যায়নি। আর হ্যাঁ কেউ, আরেকটা বিষয় হচ্ছে ছাদের তালা কিন্তু একটা, তালা চাবিটাও একটা, সেটা ছিল আমি যে রুমে ছিলাম ওই রুমটাতেই ছিল চাবিটা, মানে চাবিটাও কেউ নিয়ে যায় না, ছাদ সবসময় তালা দেওয়া থাকে। এরকম দ্বিতীয় দিন আমাকে বললো। তো তৃতীয় দিন যা হয়, আমি বসে বসে চারতলাতেই টিভি দেখতেছি, তো হঠাৎ আমি এমন একটা শব্দ পাই, যে শব্দটা মানে নুপুর জাতীয়, নুপুর কেউ যদি নুপুর করে হাঁটে এরকম শব্দ। তো আমি যে পাশে যে দাদা ছিল, তো দাদাকে বললাম দাদা কিছু শুনতেছেন কি আপনি? তো আমাকে দাদা যা বললো যে হ্যাঁ আমি শুনতেছি যে কেউ নুপুর করে হাঁটতেছে। তো আমি বললাম কি করা যায়? বলে এটা কিছু করতে হবে না, ওর মতো থাক। তো যখন আমরা শুয়ে পড়ছি, তখন টিভি দেখে আমি প্রায় 11:30টার দিকে শুয়ে পড়ছি। তো হঠাৎ করে আমি শব্দ শুনলাম, নিচে তো কেউ নাই, উপর থেকে কেউ একটা ইট যেন ছাদের মধ্যে ফেললো। তো আমি দাদাকে বললাম দাদা কি হয়েছে এগুলা? বলে ছাদে কিছু একটা আছে, এটা তো সবাই জানাই, তো ওই মনে হয় এগুলা করতেছে। তো কি যে আছে এটা এখনো ডিটেলস কেউ জানতে পারিনি, এক এক সময় এক এক জিনিস একজন দেখতেছে। তো এরকম গেল। তো আরেকদিন যা হয়েছে, আমি রুমে পড়তেছিলাম, ওই দিন আমার আব্বু আম্মু রুমে পড়তেছিলাম, আব্বু আম্মু ঘুমায় গেছে। তো আমি আমার অভ্যাস কি রাত জেগে পড়ি আর রেডিও শুনি। তো সেদিন রেডিও শুনতেছিলাম আর পড়তেছিলাম, আমার পরের দিন এক্সাম ছিল। তো আমি পড়তেছি, তো যা শুনলাম আমার রুমে কেউ যেন হাঁটতেছে, কেউ যদি চেষ্টায় কেউ যদি হাঁটে একটা শব্দ হবে, এক ধরনের শব্দ হয়। তো এরকম কেউ যেন হাঁটতেছে। তো আমি দেখতেছি, উকি মেরে দেখি কিছুই নেই, কিন্তু হাঁটার শব্দ। তারপর আরেকটা শব্দ পাই যে আমার খাটে কেউ যেন উঠতেছে, বসতেছে, নামতেছে, শুধু খাটের শব্দ হচ্ছে। তো আমি ভয় পেয়ে গেলাম যে কি করব, আমি ডিসাইড করতে পারতেছিলাম না যে আমি এখন কি করব। তো আমি ভয় পাইছি, আমি তো জানি যে বিল্ডিং কিছু না কিছু ঘটে। তো আমি যা করছি, আমি ভাবলাম যে আমি সারা রাত এখানেই পড়ি, কি করব যেহেতু এরকম কিছু হচ্ছে। আমার ভয় করতেছিল যে রুমে যাই আমি শুবো, আমার এরকম প্রচন্ড ভয় করতেছিল, এটা পড়তে পারতেছিলাম। তো আমি যে কি করলাম, আমি দেখলাম আমার পাশে মম রাখা আছে। তো আমি মমটা নিয়ে কিচেন রুমে গেলাম, মমটা জ্বালিয়ে সাহস করে আমার রুমে দিয়ে গেলাম যে দেখি কি হয়, কারণ আমার ঘুমাতেই হবে। আর এমন সিচুয়েশন আমি আমার আব্বু আম্মুর সাথে ঘুমাতে পারবো না, যে আব্বু আম্মুকে যদি আমি বলি বিষয়টা, মানে এটা নিজের কাছে একটা লজ্জাজনক বিষয়। তো যাই হোক আমি রুমে গেলাম, তো গিয়ে যা দেখলাম সেটার জন্য আমি প্রস্তুত ছিলাম না কোনোভাবেই। কেউ যেন আমার রুমে বসেছিল এবং জায়গাটা ডেবে আছে, আমার খাটটা ডেবে আছে এবং সেই জায়গাটা গরম। মানে কেউ একজন যদি আমরা নরম কোনো কিছুর উপর বসে থাকি, জাজিম হোক বা সেটা ফোম হোক, মানে যেই ধরনের একটা ছাপ পড়ে যাবে, ডেবে যাবে, ঠিক ওরকম অবস্থায় ছিল, সদ্য বসেছিল কেউ একজন। তো আমি এটা দেখে কি করবো নিজে বুঝতেছিলাম, আমার তো ঘুমাতেই হবে। আমি তবু বুকে সাহস নিয়ে কি করলাম, বিছানাটা ঝাড়লাম, তারপরে শুয়ে পড়লাম। শুয়ে পড়ার পরে কিছু আর ফেস করিনি, কিন্তু এরকম ঘটনা সেদিন রাতের মতো চলে গেল। তো এরকম আরো মোটামুটি অনেক ঘটনা ঘটে।
আপনার বাসাও মোটামুটি একটা আমরা যেভাবে বলতে পারি যে কিছুটা হন্টেড বলা যায় ওই বাসাটাকে। হ্যাঁ, হোয়াই নট সেই বাসাটাও কোনো একদিন আমাদের প্লেস হয়ে যেতে পারে। যদি সেরকম হয় তো কিছু তো করার নাই। তো এই ছিল মোটামুটি আপনার এক্সপিরিয়েন্স গুলো। ডর মানে ভয়, হন্টেড বাই প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি। 4 জন গেস্টকে নিয়ে আপনারা ডর শুনছেন আজকে, সিয়াম, আলিম, সজল এবং শান্ত। প্রিয় শ্রোতা, আপনারা যদি মনে করেন এই অনুষ্ঠানে আপনারা আসতে চান, আপনাদের জীবনে ঘটে যাওয়া নানা ভয়াবহ ঘটনা লাখো মানুষের সামনে শেয়ার করতে চান, দুটো পদ্ধতি আছে। একটি হচ্ছে সরাসরি চলে আসতে পারেন আমার ফ্যান পেজে, আপনাদের স্টোরিটা বলে ফোন নাম্বার দিতে পারেন, আমি আরজে কিবরিয়া সরাসরি আপনাদের সঙ্গে যোগাযোগ করব। আরেকটি পদ্ধতি হচ্ছে ফোন করা। ফোন নম্বরটি হচ্ছে 09613892 চলুন আবারও ফিরি সেখানটায় যেখানে আমরা ছোট্ট একটা বিরতি নিয়েছিলাম। ডর সেদিন রাতের মতো চলে গেল। তো এরকম আরো মোটামুটি অনেক ঘটনা ঘটে। তো আপনার বাসাও মোটামুটি কিছুটা হন্টেড বলা যায় ওই বাসাটাকে। হ্যাঁ, হোয়াই নট সেই বাসাটাও কোনো একদিন আমাদের প্লেস হয়ে যেতে পারে। যদি সেরকম হয় তো কিছু তো করার নাই। তো এই ছিল মোটামুটি আপনার এক্সপিরিয়েন্স গুলো। তো অনেক ধন্যবাদ সিয়াম ভাই আপনাকে, যে আপনি প্রথমে তো অনেক ধন্যবাদ যে আপনি এরকম একটা হন্টেড প্লেস আমাদেরকে আসার সুযোগ করে দিয়েছেন সেটার জন্য, এবং দ্বিতীয়ত হচ্ছে আপনি আরো কিছু আপনার নিজস্ব এক্সপেরিয়েন্স যেটা আপনি শুনিয়েছেন সেগুলোর জন্য। আপনাদেরকেও ধন্যবাদ, আর আমাকে ডরে আসার জন্য এবং সবসময় সাপোর্ট দেয়। এরকম কিছু বন্ধু আছে যাদের নাম না বললেই নয়, তাদের মধ্যে প্রধান হচ্ছে ফাহিম, তন্নি, সোহান, প্রান্ত, সাইমা, আরো অনেকেই। তো এতজনের নাম না বললাম, যাদের নাম বলি নেই তারা মনে কিছু করো না। তো আসলে যাদের নাম আপনি বলেছেন এবং যাদের নাম বলতে পারেননি, প্রত্যেককেই আমাদের ডর টিমের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ যে আপনারা ডরের সাথে আছেন। আসলে যতবারই এই ধরনের স্টোরিগুলো শুনি, যখন এই ধরনের এক্সপিরিয়েন্স গুলো কারোর কাছ থেকে শুনি, তখন একটা জিনিস খুব মনে হয়, বুঝছিস সুমন, ইটস লাইক মানে সিচুয়েশনটার উপরে না অনেক কিছু ডিপেন্ড করে যে কোন অবস্থায় তুই আছিস। একটা নর্মাল জিনিসকে চরম অ্যাবনর্মাল মনে হয়। দারুণ একটা পয়েন্ট ধরেছিস। মানে এই থ্রুতে আমি একটা কথা একটু সবার সাথে শেয়ার করতে চাই, ইনক্লুডিং ইউ এবং যারা আছে যারা ডর শুনছে। কিছুদিন আগের একটা এক্সপিরিয়েন্স, এটা আমার নিজেরই ঘটেছে, যেটা হচ্ছে যে আমি কুমিল্লাতে একটা জায়গায় গিয়েছিলাম। তো ওই এলাকাটার ওই দিন হচ্ছে কোনো একটা কারণে তো সিএনজি বা যত ধরনের যানবাহন আছে ওগুলোর একটা স্ট্রাইক চলছে। আচ্ছা আচ্ছা। সো তারপরেও আমি যে জায়গাতে যাব একটা সিএনজি ঠিক করা হয়েছে। সিএনজি যে ড্রাইভারটা আছে সে খুবই এক্সপার্ট এবং এলাকাটা সম্পর্কে তার একদম নখদর্পণে আছে। তো মেইন রাস্তাগুলো এড়ানোর জন্য, এই ঝামেলা এড়ানোর জন্য সে যত ধরনের শর্টকাট রাস্তা আছে, মানে গলি টলির ভিতর দিয়ে সব রাস্তা বের করেছে। এবং যেই আমাদের যাওয়ার রাস্তাটা হচ্ছে একটা গ্রামের রাস্তা ধরে যেতে হবে, সে এমন একটা রাস্তা ধরে গেছে, অনেক ভাঙাচোরা রাস্তা। তখন দুপুর 1টার মতো বাজে। তো সে হচ্ছে আমি একটু লোকেশনটা বলে দিই, এটা হচ্ছে অনেকেই চিনবেন, কুমিল্লাতে যেই গ্যাস ফিল্ড আছে একটা, বাখরাবাদ গ্যাস ফিল্ড, এই এরিয়াটার আশেপাশেই কোথাও একটা, আমি গ্রামের নাম ভুলে গেছি, আমার মনে নেই। তো সেখানে হচ্ছে যখন যাচ্ছিলাম, একটা খুব ভাঙা চোরা রাস্তা, মাটির রাস্তা, ধুলাতে ভরপুর, মানুষজন একজন দেখা যায় না বললেই চলে। তুই ঘন্টায় একটা মানুষ এই রাস্তায় পাবে কিনা সন্দেহ। মানে ইটস এ ভেরি রেয়ার পাথওয়ে, রাইট। সো দেখা গেছে যে রাস্তাটা একটা 3 রাস্তার মোড় পেয়েছি আমি, একদম 3 রাস্তা, সোজা একটা রাস্তা গেছে, পরে ওখান থেকে আরেকটা রাস্তার ডান দিকে চলে গেছে। তো যখন সিএনজি যাচ্ছে, ধুলায় অনেক চোখ মুখ বুঝে রয়েছে, তো হঠাৎ করে দেখি কি সিএনজিটা থামিয়েছে। তো আমি চোখ খুললাম যে হঠাৎ করে সিএনজি কেন থামালো। তো তখন সিএনজি ড্রাইভারকে দেখলাম একটা ভিক্ষুককে টাকা দিচ্ছে। আচ্ছা, ওই রাস্তায় মানে প্রথমে আমি অবাক হয়ে গেলাম, মানে এখানে ভিক্ষুক, মানে ভিক্ষুকরা সাধারণত কোন জায়গাতে থাকে? গ্যাদারিং যেখানে থাকবে, একটু ভিক্ষা পাবে, যেখানে অনেকে দেওয়ার আছে, 10 জনের কাছে চাইলে একজন দেয়। সো সেই সব জায়গায় তো ভিক্ষুক থাকার কথা, যেখানে যদি একটা মানুষ যদি বিপদে পড়ে যায়, সাহায্য চিল্লালে পাবে না কাউকে, এমন জায়গায় একটা ভিক্ষুক থাকে, এমন একটা জায়গায় ভিক্ষুক বসে আছে। আচ্ছা, সিএনজি ড্রাইভার টাকাটা দিছে, কিন্তু ভিক্ষুকটার একটা অদ্ভুত জিনিস আরেকটা দেখছি, মানে আছে না কিছু চাহনি ভেতরটা মনে হয় পড়ে ফেলে। ভিক্ষুক ড্রাইভারের কাছ থেকে টাকাটা নিচ্ছে ঠিকই, কিন্তু তার দৃষ্টি আমার দিকে, একদম আমার আই কন্টাক্টে আমার দিক তাকিয়ে আছে।
মানে আমি পুরো মানে ভাবা There জায়গায় was something in that look. মানে সেই লুকটা দিয়ে মনে হচ্ছে আমার ভেতরে যা আছে সে পড়তে পারছে, এমন ভাবে তাকিয়ে আছে। আমি শুধু চাচ্ছিলাম কখন সিএনজিটা ঘুরে যাবে, কখন সিএনজিটা ঘুরে আচ্ছা, যাবে। দিস ইজ ভেরি আনইউজুয়াল দোস্ত। তুই বললি রাস্তাটা ফাঁকা, এই পর্যায়ের ফাঁকা, সেখানে একে তো ভিক্ষুক বসে আছেই, তার উপরে একজন সিএনজি ওয়ালা সিএনজি থামিয়ে ভিক্ষা দিচ্ছে, উইচ ইজ আ ভেরি রেয়ার থিং। রেয়ার থিং। সো মানে এরপরে দেখা গেছে যে কিছু দূর যখন আগিয়েছে সিএনজিটা, আমি পেছনে ঘুরে তাকিয়েছি। আমি জানি না মানে সেটা ধুলাবালির কারণে হোক বা যে কোনো কারণে ওনাকে আমি দেখতে পাইনি, এবং আমি অনেস্টলি বলি আমি ভালো করে দেখার চেষ্টা করিনি, কারণ আমার মধ্যে ওই লুকটা কাজ করছিল, আমি ভয় পাচ্ছিলাম। আমি সিএনজি ড্রাইভারকে জিজ্ঞেস করেছিলাম যে এখানে মানে ভিক্ষুক কেন, মানে এই জায়গায় কে তাকে ভিক্ষা দিবে। তো সিএনজি ড্রাইভার মানে জাস্ট কথাটা কোনোভাবে কাটিয়ে চলে গেছে, মানে এটার আর উত্তর দেয় না। সে জাস্ট আমার কথাটার পরপরই রাস্তাতে কোনো একটা বড় গর্ত দেখেছে, ওখানের কথা তুলে একদম কেটে গেছে। আমি আর ওটা নিয়ে কথা বলিনি। সামথিং মিস্ট্রিয়াস দোস্ত, কোন একটা মিস্ট্রিয়াস মানে ওই আমার এই জার্নিটাতে আমি 2 বেলা জার্নি করতে হয়েছে। আমি সেম রাস্তায় দুপুরের দিকে গিয়েছি, আবার রাতের দিকে আসতে হয়েছে। রাতের দিকে আসার সময় যে ঘটনা, এই ঘটনা নয় বলবো না, পরে এক সময় দেখা যাক, যদি সম্ভব হয় আজকে বলবো, তা না হলে পরে এক সময় বলা যাবে না, বলতে হবে, আজকেই বলতে হবে, দেখা যাক কি হয়। আগে যারা বসে আছে, রাইট, এইটাই বলতে নিছিলাম যে ঠিক আছে, বাট লেটস মুভ অন। ওয়েল ফ্রেন্ডস, ডরে কারো না কারোর সাথে অবশ্যই আমাদের কথা হবে, এবং তাদের এক্সপেরিয়েন্স গুলো, তাদের যে ভয়ঙ্কর বা অদ্ভুত অবস্থানগুলোতে তারা পড়ে, সেই জায়গাটা আমাদের সাথে তারা শেয়ার করে থাকে। এবং তেমনই একজন আমাদের সাথে আজকে আছে, অনেকজনই আছে, বাট এখন কার গল্প শুনবো? ভাই আপনি বলবেন, আপনার নামটা বলেন আগে। আমার নাম মোহাম্মদ আলিম। আচ্ছা, আপনি কোথায় থাকেন ভাইয়া? আমি থাকিলে আপনি ডেমরা বাসিরপুর। আচ্ছা আচ্ছা, আর আপনার মানে সবসময় কি এখানে থাকেন নাকি আগে অন্য কোথাও থাকেন? না, আমার গ্রামের বাড়ি হলো কুমিল্লা, আমি গ্রামে থাকতাম আগে, এখানে বেশি দিন হয় না। আচ্ছা, তো আপনি ডরে টিমের কাছে আপনি যে ঘটনাগুলো শেয়ার করেছেন, সেই ঘটনাগুলো কি ঢাকাতে ঘটেছে, এখানে ডেমরায় নাকি? আমাদের ডেমরায় ঘটেছিল আপনার একটা, আর আমাদের গ্রামে ঘটেছে বাকিগুলো। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা আর বেশি কথোপকথনে না যাই, আমরা বরং সরাসরি আপনার এক্সপিরিয়েন্সে চলে যাই। প্রথমে আমাদেরকে কোন ঘটনাটা বলবেন? প্রথমে আমি বলবো যে আমার নানা একজন ছিল কবিরাজ, আমার ফুফা ছিল একজন ইমাম সাহেব। তো ওরা দুজনে যেখানে যেত একসাথে যাইতো। তো আমার নানা এই কবিরাজি এক মহিলা যে কোনো এক ব্যাপারে মানে কবিরাজি কাজে এক জায়গায় গেছিল, তখন আমার সাথে করে নিয়ে গেছিল। সেটা ঠিক কবে? এটা কুরবানি ঈদের 10-15 দিন আগে। গত কুরবানি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, মানে গত বছরের ঘটনা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এবং এটা কোথায়? পাশে আমাদের গ্রামে এক সাইডে। আচ্ছা আচ্ছা। আমাদের গ্রামে আবার পাশে অর্ধেক হিন্দু ছিল, ওইখানে একটা শ্মশান ছিল, এটা খুবই ভয়ঙ্কর শ্মশানটা। তো আমরা ওই নানা কাজ শেষ হতে প্রায় রাত 2:10 মতো বাজে, এই শ্মশান ঘাট দিয়ে আমরা আসতেছিলাম। তখন আপনার নানা ভাই আর আমার ফুপা যেটা ইমাম সাহেব, হ্যাঁ, তখন আমরা 3 জন আসতেছিলাম। তো এই শ্মশানটাতে আমাদের বাড়ির এক হিন্দু লোক এই পোড়া দিছিল এই 10-15 দিন আগে। তখন আমার নানা ছিল সামনে, আমি ছিল মিডিলে, আমার ফুপা ছিল পেছনে। তখন দেখলাম যে শ্মশানের দিক তাকায়া এই যে লোকটা আপনার মানে পোড়া দিল লোকটাকে, সেম ওইখান থেকে আপনার এরকম সাদা একটা লাশের মতন খাড়াই রেখেছে ওইখানে। তো খাড়ানোর পরে আমি একটু মুখে ভয় পেয়ে যাই। সাদা একটা লাশের মতন? হ্যাঁ, সাদা একটা লাশের মতন আপনার সেম আমাদের দিকে মানে তাকায় রয়েছে। তো তখন আমি একটু ভয় পেয়ে যাই দেখে। তখন আমার নানা আমাকে বলে যে ভয় পাইস না, কিছু হবে না। তখন আমরা একটু সামনের দিক আগাই, সামনের দিক যদি আমরা আগাইতে যাই তখন আমাদের দিকে কে জানি ঢিলা মারে। হ্যাঁ, এরকম মাটির গুঁড়ো দিয়ে কে জানি ঢিলা মারে। তখন আমরা এইখানে একটু মানে খাড়াই যাই, যাইতে পারতেছি না। তখন পাশেই দেখলাম যে এই 2টা বাচ্চা এরকম সাদা, হ্যাঁ, 2টা বাচ্চা এখানে ভয়ঙ্কর শব্দ করছে, এই যে এখানে শব্দ করতেছে, মানে তা দেখে আমরা মুখে আরো অনেক ভয় পেয়ে যাই। বাচ্চা দেখলেন মানে কোথায় দেখলেন হঠাৎ করে? বাচ্চাটা কোন পাশে দেখলেন? এই বাচ্চাটা আপনার এই শ্মশানের পাশে একটা পুকুর আছে, মানে পুকুর পাড়ে এই শ্মশানটা, এইখানে হাসতেছে, মনে হয় যে আপনার পানিতে কি জানি ওরা দেখছে নাকি খাচ্ছে, সেটা আমরা ওই পুকুরের আশেপাশে কিছু একটা তারা করছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে কিছু একটা করছে, মানে দেখা যাচ্ছে, আর মানে বিরাট ভয়ঙ্কর একটা শব্দ করছে ওরা। শব্দগুলো আমরা শুনতে পাচ্ছি, কিন্তু আমি অনেক ভয় পেয়ে যাই। হ্যাঁ, তখন আর ওই লোকটা খাড়ায় রয়েছে। তখন আমরা একটু সামনের দিক যদি একটু আগাইতে যাই তখন ওরা আপনার আমাদের ঢিলা মারে, তারপর কই থেকে জানি আপনার পানি মারে। হ্যাঁ, তখন যদি আমরা সামনের দিকে একটু আগাইতে যাই তখন দেখি আপনার পাশে একটা মেড্ডা গাছ ছিল, ওই মেড্ডা গাছটা মানে ভাঙে না, এমন ভাবে আপনার রাস্তার পার পুরোটা রাস্তা আপনার এইভাবে মানে শোয় রাখছে এটা। হ্যাঁ, আমরা যে যাইতে না পারি এরকম করে শোয় রাখছে, মানে কিছুতে মানে যাইতে দিচ্ছে না। তখন আমার নানা ফুফায় মানে সামনে গিয়ে কি জানি পড়তেছে, পড়ার পরে অনেকক্ষণ পরে দেখি গাছটা আপনি এমন করে উপরে উঠে গেছে। আপনার চোখের সামনে? হ্যাঁ, আমার চোখের সামনে ঘটনা
এগুলা। আপনি মানে যখন বাচ্চাগুলা কি আর কোনো অ্যাক্টিভিটি করেছে বাচ্চার মতন দেখতে, যেগুলো মানে কোনোভাবে আপনাদেরকে অ্যাটাক করার চেষ্টা বা কিছু? অ্যাটাক করে না, এটি শুধু আপনার মানে আমাদের কাছে শুধু একটু ভয়ঙ্কর ফেলে শব্দ করে, মানে একটু কাছে আসতে যায় কিন্তু পারে না কেন জানি। আমার নানা বলে যে তুই ভয় পাস না, আমাদের কাছে আসতে পারবো না, ওইরকম আমরা পজিশন নিচ্ছি কিন্তু কাছে আসবে না, দূরে থেকে ভয় দেখাইবো, তুই ভয় পাইস না। হ্যাঁ, তো এটি দূরে থেকে আপনি আমাদেরকে মানে ভয় দেখায় বিকট ভাবে আপনার মানে অনেক শব্দ করে। তখন নানা আর ফুপা দুইজনে প্রায় 15-20 মিনিট এখানে ছিলাম। তখন ওরা দুইজনে কি জানি করছে, করার পরে দেখলাম যে গাছটা আপনার এমনি উঠে গেছে অটোমেটিক। ওঠার পরে তখন আমরা ওইখান থেকে চলে আসি। তারপরে আমার একটু হালকা জ্বর উঠলে ওষুধ খাওয়ার পরে নানা একটু জারাইছে, জারানোর পরে তারপরে আমি ঠিক হয়ে যাই। আচ্ছা, তো আপনার কাছে যে ঘটনাটা শুনলাম সেই ঘটনাটা গত বছরের একটা ঘটনা এবং অদ্ভুত, মানে বাচ্চাগুলোর ব্যাপারটা আসলেই খুব অদ্ভুত। হঠাৎ করে বাচ্চাগুলো কোথা থেকে আসলো বা বাচ্চাগুলো আসলে কারা? আচ্ছা, ওই জায়গাটার কি আগে থেকে কোন রকম কোনো বদনাম ছিল? হ্যাঁ, এটা আগে হিন্দু জমিদার ছিল এখানে, ওরা হিন্দু মত সব এই জায়গায় পোড়া দিত। যে ঘটনাটা আজকে আমাদের সাথে ঘটছিল, এর 10-15 দিন আগে মুখে আমাদের পাশের বাড়ির এক লোক মারা গেছে, হিন্দু, একটু দূরে যখন পোড়া দেয় তখন আমি ওইখানে বসেছিলাম। আচ্ছা, বুঝতে পেরেছি। এই ধরনের সিন সিনারি দেখলে এমনি তো মনে একটা ভয় চলে আসে। ভয় পাবারই কথা, যেহেতু সামনাসামনি ঘটনাগুলো ঘটে। তারপর নানা আসলে বিশেষ করে আমার কোথাও নিতে চায় না, আমি শুধু ভয় পাবো দেখে। ওরা আরো অনেক জিনিস দেখে, আমার আগেই বলছে যাইস না, অনেক ভয় পাবি, আমাদের সামনে অনেক কিছু পড়ে, তুই ভয় পাবি, যাইস না। তারপরে আমি গেছি, আমি জানা ভয় পাবো না, তারপর আমার নিয়ে গেছে। আচ্ছা, এই তো গেল আপনার গ্রামের বাড়িতে ঘটে যাওয়া ঘটনা। আপনি বলছিলেন একটা ঘটনা আছে যেটা ঢাকা শহরে ঘটেছে। হ্যাঁ, ওইটা ঢাকা শহরে ঘটেছে, এটা আমাদের ডেমরাই ঘটেছে। আচ্ছা, ঘটনাটা এখন আপনি যেখানে থাকেন? হ্যাঁ, আমি এখানে যেখানে থাকি, এইখানে আমি একটা বাড়ি নিচ্ছি ভাড়া। এই বাড়িতে একটা ফ্যামিলি থাকতো, এই ফ্যামিলিটা আমরা ঢুকার পর এই ফ্যামিলিটা চলে গেল গ্রামে। এই বাড়িটা মেয়েদের বাড়িওয়ালা থাকে না, বাড়িওয়ালা থাকে অন্যখানে ভাড়া। এই বাড়িটা শুধু আমরাই থাকি। হ্যাঁ, আমি যদি কাজে চলে যাই তখন আমার বাসায় থাকে। তো বাসায় থাকলে দেখা যায় কি মাগরিবে আজানটা দেওয়ার পরে কে জানি হাঁটে বাড়িটার মাধ্যমে। আর বাড়িটা চতুর্দিক দিয়ে ওয়াল করা, আর অনেক গাছগাছরা, যে দিন যে যায় আপনি বোঝা যায় না, সবসময় অন্ধকার থাকে। আর আমাদের বাড়িটা ওয়ালটা এরকম ছিল, আপনি যতই বাহিরে রৌদ্র থাক, আমি প্রায় 2 মাস ছিলাম ওয়ালটার, আমাদের রুমটার ভিতরে ওয়ালটাতে এরকম করে আপনি ঘষা দিলে আপনি পানি পড়ে ওয়ালটাতে, ওয়ালের মাধ্যমে ঘষা দিলে পানি পড়ে, সবসময় ওয়ালগুলো ভিজা থাকে। তো হাঁটাহাঁটি করতো, একটু ভয় পাইতো, তো ভয় পেলে একটু চুপচাপ করে থাকে আমার কাছে আসলে। একাই থাকতেন? একাই থাকতো। হ্যাঁ, এই ভয়ের বাড়িটা পুরো একাই থাকতো। তো একদিন আমাকে বলার পরে আমি বিশ্বাস করি না। তো একদিন রাত্রে আমি আর যাই না, আমি কই যে আমি তাহলে দেখবো, তুমি যেহেতু একা ভয় পাও। তখন রাত্রে আমরা পাকশা করতে করতে প্রায় 11টা-12টা বাজে, বারান্দায় আমি ভাত খাচ্ছি, ওই ভাত খাচ্ছি টেবিলে বসে, তো কি একটা শব্দ যাচ্ছে, পায়ে যেরকম মানুষের হাঁটে বারান্দার খসখস শব্দ, সেম কে জানি হাঁটতেছে 2-3টা লোকে, এরকম একটা শব্দ পাই। তখন আমি আগে শব্দ পাওয়ার পরে হ্যাঁ, তখন আমি পাইছি। পাওয়ার পরে আমার ওয়াইফে আমার চোখের দিক তাকা দিয়েছে যখন শব্দটা আসে। তো আমার চোখের দিক তাকায় আমার ইশারা দেখছেন বাহিরের শব্দটা। তখন আমি বুঝছি, তখন আমি ওরা বলি ঠিক আছে আমি দেখতেছি। তখন বাহিরে গিয়ে দিই আপনি কিছু নাই, কিছু নাই। কটার দিকে? এইটা আপনারা 12:30টার দিকে। তখন আমরা খাওয়া দাওয়া করে কিছু না, কোথাও ঘুমাই রয়েছি। ঘুমানোর পরে আবার 2:30টার দিকে 2টা বিড়াল এরকম ঝগড়া লাগছে বারান্দায়। তখন মানে আমরা ঘুম পাইয়ে গেছে ঝগড়া শুনে। তখন আমি উঠছি, ঘরে একটা লাঠি ছিল, লাঠি নিয়ে আপনার পর্দাটা করে গেটটা খুললাম। খোলার পরে দেখি যে 2টা বিড়াল, হ্যাঁ 2টা বিড়ালের মতো নেই, কিন্তু ওরা দুইজনে, একটা একদম সাদা একদম কালো, হ্যাঁ 2টা ঝগড়া লাগছে। যখন আমি মানে লাঠিটা একটু উপরে উঠাইলাম বাড়ি দিব, তখনই দেখলাম নিচের থেকে লাভ দা আমাদের জানালায় গিরিলে ঢুকলো। আর আপনি গিরিলি ভাই এরকম ভাবে দেওয়া, হ্যাঁ আপনি 3টা আঙ্গুলও ঢুকবে না গিরিলের ভিতরে দিয়া, এত ঘন ঘন এরকম ছোট গিরিল। দেখলাম শুধু লাভ দিয়ে আপনার গিরিলের মধ্যে ধরলো। ধরার পরে আমি তাকাই দেখি যে বাহিরের দিকে, বাহিরের থেকে মনে হয় ধরে রাখছে, কিন্তু বিড়াল আর ভিতরে নাই। মানে এতক্ষণ যে বিড়ালগুলো ঝগড়া করতে আপনি শুনেছেন, তারা লাভ দিয়ে গ্রিলে উঠলো, আর আপনি দেখলেন উল্টো দিকে চলে গেছে। হ্যাঁ, উল্টো দিকে চলে গিরিলে ভেবে ধরে রাখছে, কিন্তু এটার ভিতরে দেখি না মানে কিভাবে গেল। আর একটা বিড়াল যে ভিতরে ঢুকবো, একটা ইঁদুর পর্যন্ত ঢুকার কোনো সিস্টেম নাই, একটা তেলাপোকা ঢুকার সিস্টেম নাই বারান্দার ভিতরে। তো এই বিড়াল 2টা কোথেকে ঝগড়া লাগলো, আর লাভ দাগিয়ে আপনি গিরিলে ধরলো, গিরিলে ধরার পরে মানে ওই পাশে গিয়ে আবার এইভাবে ধরে রাখছে। গেল কখন ওইটা দেখে মনে করেন আমি আরো ভয় পেয়ে যাই। তখন 2 দিন পরে ওই ভয় পাই, আমি আমার ছোট ভাইয়ের ফোন দিয়ে গ্রাম থেকে আনার পরে আমি গেছি গিয়ে কাজে। তো আমার ছোট ভাই আসে আস্তে আস্তে, আপনার রাতে প্রায় 9টা 9:30 বাজে। ওই আসার পরে তখন আমিও আসছি। তো আমার ভাই বলতেছে যে আমার ছোট ভাইয়ের নাম শামীম, বলছে শামীম তুমি ফ্রেশ হও না, ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করো, অনেক কুমিল্লা থেকে আসতো। তখন ওই গেছে ফ্রেশ হইতে বাথরুমে। আমাদের ছাড়া বাড়িতে আর কোনো লোক নাই, আমরা ঢুকলে গেট লক করে আসি। ওই বাথরুমে গিয়ে দেখে মানে এক বৃদ্ধ লোক আপনি কল ছাইরা হাত মুখ ধুচ্ছে এটার ভিতরে, অন্ধকারে, মানে আপনার লাইট জ্বালায় না।
বিকে মনে করছে হয়তো আর জানে না যে বাড়িটা আছে কিনা, ওই মনে করছে ওগুলো থাকতেই পারে, ওই বাহিরে এসে খাড়া দিচ্ছে, ওই বৃদ্ধ লোকটা আইয়া সারলে ওই যাবে, তখন ওই খাড়া দিচ্ছে তো অনেকক্ষণ। তো আমার ওয়াইফ বলতেছে কি স্বামী ফ্রেশ হও নাকে, ভাবি এর ভিতরে একটা লোক ফ্রেশ হচ্ছে এর জন্য আমি একটু খাড়া দিচ্ছি, ভিতরে লোক ফ্রেশ হইতেছে কহ। তখন আমার ওয়াইফ তো বুঝে লাইছে যে বাড়িতে কিছু নাই, হ্যাঁ ওই জিনিসগুলো না। তখন আমার ওয়াইফের মুখে দৌড় দিয়ে আসতে আইসা কই যে ভিতরে দরজা খুলে দেখে আপনি কলে পানি পড়তেছে কিন্তু ওই বৃদ্ধ লোক নাই, কলে পানি পড়তেছে, কলে পানি পড়তেছে কিন্তু বৃদ্ধ লোক নাই। আমার ভাইয়া সেম বাথরুমের দরজাটা দিয়ে খাড়া দিয়েছে, লোকটা বের হইলে আমার ভাইয়া দেখতো, আর এই বাড়িতে আমাদের ছাড়া কোনো লোক নাই। তো আমরা গিয়ে দেখি যে লোক নাই কিন্তু পানি পড়তেছে। ঠিক মানে ওই বাথরুমটা থেকে বের হওয়ার যে একমাত্র পথ, সেটা দিয়ে বের হলে যে কেউ দেখতে পাবে, এই পথটার মধ্যে আমার ভাইয়া খাড়া দিচ্ছে। মানে বৃদ্ধ লোকটা আপনার দরজা আবার লক করে নাই, একটু ফাঁকা দরজাটা। তো মনে করছে বৃদ্ধ লোক কেয়ার করে না, অন্য কিছু মনে না খাড়াই রয়েছে। তখন আমরা আসার পরে দেখি আপনার লোক নাই ভিতরে, কিন্তু পানি ঝরা পদা আমি নিজে গিয়ে কলটা অফ করে দিছি। ডিটেলসটা বলছি আমি না, পরে আমরা বুঝতে দিই না যে এই বাড়িতে এরকম কিছু আমরা দেখতেছি আগে থেকে বা এরকম সমস্যা আছে। তো আছে রাত্রে, তখন রাত্রে শুয়ে রয়েছে, শোয়ার পরে পরের দিন আপনার যে ঘটনাটা ওর সাথে হয়, শুয়ে রয়েছে আমার ওয়াইফে বারান্দা পাক করতেছে, তো জানালা শুয়ে রয়েছে, শুয়ে দেখে আপনার একটা আম গাছ আছে আমাদের গেটের পাশে। সন্ধ্যার দিকে আম গাছটার মাধ্যমে একটা মানে এরকম সাদা কাপড় পরা মানে কে জানি বসে রয়েছে গেটের পাশে আম গাছটার মাধ্যমে বসে রয়েছে। দেখে আপনার তাকাই যাচ্ছে, এখন আমার ওয়াইফের ডাক দিচ্ছে, ভাবি দেখেন তো এই লোকটা আম গাছে কেন বসে রয়েছে, তো থালাগুলো দেখা যায় পাতা পাতা নাই এইখানে। ভাবি যখন আসছে তখন দেখে নাই, ভাবি মাত্র তো দেখলাম যে লোকটা কই গেল, এইখানে বসা ছিল। কথা ভাবি মানে আমার ওয়াইফে মানে কাটাই নেই যে না কোনো সমস্যা নেই, হয়তো তুই ভুল দেখছিস, একটু বাড়িটা ফাঁকা তো তোর মনে হয় একটু গ্রাম থেকে আসছিস অন্যরকম লাগে, তার কোনো ব্যাপার না, এগুলো কিচ্ছু না, কিছু মনে করিস না। তখন এটা গেল। পরে আবার আরেকদিন আমরা দুইজন ঘুমাই রয়েছি, আমার ভাই থাকে একজন সাভারে, হ্যাঁ আমার বাইরের কাছে বেড়াইতে গেছে আমার ছোট ভাইটা। তখন রাত্রে আমার ওয়াইফে শুয়ে রয়েছে, একটা কে জানি বসছিল খাট্টার মধ্যে, একটা মানে শুয়ে রয়েছে এমন শব্দ করে আপনার খাট্টার মধ্যে বসছিল। তখন মানে আস্তে করে জাগিয়ে গেছে, জাগার পরে দেখে যে কেউ নাই ওর আশেপাশে। মানে আপনি যে বলতেছিলেন বসছিল, সেই বসা মানুষটা নাই? না না না, মানে এরকম একটা শব্দ হয়েছে খাট্টার মধ্যে, ওই একাই শুয়ে রয়েছে খাট্টাতে, কিন্তু একটা লোকও নাই। এমন একটা শব্দ হয়েছে মানে শব্দ মানে খাদের শব্দ, কিন্তু উইটা গেছে, উইটাতে একটা লোক নাই। তো লোকটা এদিকে তাকায় মনে একটু ভয় নিল যে কে, রুম লক করা কিন্তু আমার রুমের ভিতরে কে, দেখে যে কেউ নাই। তখন আপনি পাশের দিক তাকায় দেখে আমাদের ওয়ালটা হলো আপনার সাদা, ওয়ালের মাধ্যমে কালা একটা আপনার আফসার মতন আপনি এরকম একটা মানুষের আর কি একটা ছায়া আপনার ওয়ালটার মাধ্যমে, এত বড় একটা ছায়া। হ্যাঁ এখন ছায়াটা অনেকক্ষণ ধরে মুখে এখানে আসে, ও টাকা দিয়েছে, কিছুক্ষণ পরে একটু দোয়া টোয়া করছে, দোয়া টোয়া পরে দেখে ছায়াটা এখানে আর নাই, এই ছায়াটা মুখে চলে গেছে। পদা আমি আসছি বাসায়, আসার পরে আমাকে এই ঘটনা বললো। হ্যাঁ বলার পরে আমি যাক এত কিছু যে হচ্ছে বা আমি নিজে দেখছি এখানে থাকা যাবে না। তখন একদিন রাত্রে তখন আমি ইচ্ছা করে বলতেছি, তো আমার নানা বলছিল যে এগুলা একমাত্র একটা কথা শুনে একটা জিনিস ঘটনা হইলে, তো আমার নানা আমার একটা দোয়া শিখাইছিল, এই দোয়াটা পড়ে সেরে তুই এই কথাটা বলবি, বললে তোর স্বপ্নে দেখাইবো, তোর সাথে বাস্তবে কথা বলবে না। হয়তো আমার নানা এটা বলে দিচ্ছিল। আমি ইচ্ছা করে বলতেছি রুমের ভিতরে যে আমরা জানি না মানে এখানে কে বসবাস করে, কিন্তু আমাদেরকে তোমরা ক্ষতি করো না, হ্যাঁ আমরা চলে যাবো সামনের মাসে। এই কথা বলার পরে কিন্তু আমি রাত্রে ঘুমাইছি, কিন্তু রাত্রে আমার স্বপ্নে দেখায়, আমি স্বপ্ন দেখতেছি কি যাতে যে এই ওরা আমাদের এই রুমের ভিতরে আড্ডা মারে, কিন্তু কিছু আসতেছে না, মানে বাহিরের থেকে চেষ্টা করতেছে ভিতরে আসার জন্য, হ্যাঁ কিন্তু আমাদের গেট লক করে এর জন্য আসতে পারতেছে না। তখন আমি এরকম কিছু দেখি যে হাতের লোক টোক বড় স্বপ্নে, হ্যাঁ আমাদের গেটের নিচে দরজা এরকম মানে হাত দিতেছে। এগুলো সব আপনি স্বপ্নে দেখছেন? আমি স্বপ্নে দেখতেছি, দেখা আমি জোরে হা করে মুখে একটা মানে কান্না করে দিছি। জাগার পরে আমার ওকে শেয়ার করলাম, আমি এইটা সেরে দেখছি। পদা আমরা মনে করেন যে এই বাসার থেকে ছাইরা পদা আমরা অন্য কোথাও চলে যাই। ওয়েল, দুটো এক্সপেরিয়েন্স শুনলাম আমরা, আরো একটা এক্সপেরিয়েন্স বোধহয় বাকি আছে। হ্যাঁ তাহলে সেটাও শুনে ফেলি ভাইয়া। সেটা হলো এটা আমাদের গ্রামের বাড়িতে ঘটেছিল আমার সাথে। আমাদের গ্রামটা হলো মোস্তফাপুর, কুমিল্লা মুরাদনগর থানার ভিতরে পড়ছে। তো একদিন আমার আব্বু বাজার থেকে আমাকে কারেন্ট জাল এনে দিছে আমি মাছ ধরার জন্য। তো আমি আমার একটা জানাতো ভাই, ওর নাম হলো জাহাঙ্গীর। তো আমরা নৌকা নিয়ে রাত্রে জাল পাচ্ছিলাম, তো রাত্রে ঘুমাইছি নৌকাতে। তো 2টার দিকে দেখি আমার জালটা নাই, কে জানে নিয়ে গেছে। তখন আমি বলি জাহাঙ্গীর আমার জালটা নিয়ে গেল, আব্বু আমাকে মারবে, আমি আরেকটা জাল খুঁজতে হবে, চল। তো আমরা নৌকা দিয়া এদিকে আপনার জাল পাই না, আরেকটা বিলে পড়বো। ওই বিলটার মাধ্যমে যাইতে হইলে আপনার একটা খাল আছে, এই খালটা পাড়ি দিয়ে আপনি ওই বিলে যাইতে হয়। এখানে একটা রাস্তা আছে, রাস্তা কোনো ব্রিজ নাই, শুধু দিনে নৌকা চলে, রাত্রে চলে না, যাতায়াত করে না এদিক দিয়ে মানুষ। তো ওই বিলে গেছি, গিয়ে দেখি ওই বিলও নাই।
তো রাত্র 2:30 বাজে, তো আমরা ওই দিক থেকে আবার ব্যাগে রওনা করলাম, আমাদের বাড়ির এদিকে আসবো। তখন আমি পেছনে, আমার যারা তবে জাহাঙ্গীর ওই সামনে, আমরা এদিকে আসতেছি। তখন এই পারে রাস্তার যেখানে খালটা, এক পারে হলো একটা নীরব বাড়ি, এখানে কোনো লোক বসবাস করে না। দিনে যা শুধু একটু পোলাপাইন আড্ডা মারে, আপনার সন্ধ্যার পরে এখানে কোনো লোক থাকে না। কোনো কারণ এটার কোনো কারণ হলে এখানে লোক থাকে না, এখানে নীরব, এখানে আপনার একা কোনো লোক টোক আসলে হয়তো একটু ভয়ঙ্কর টাইপের জায়গাটা, এই বাড়িটা লোক থাকে না। তো মানে ভয়ঙ্কর ঘটনা ঘটেছিল যেটার কারণে ভয় পায়? হ্যাঁ, আগে পরে ভয়ঙ্কর ঘটনা ঘটেছিল, দেখতে একটা মানে অদ্ভুত ধরনের এরকম একটা ভয়ের একটা লাগে। এই বাড়ির মালিকও এখানে না, এখানে থাকে না ওরা। আচ্ছা। তখন এই পারে হলো এক রাস্তার মাথা, আরেকটা হইলো একটু ওই পারে যে খালটা, ওই পারে হইলো একটা পুকুর, শুধু পুকুরের পাশ দিয়ে আপনার রাস্তাটা, ওইখানে বিশাল একটা বাজার আছে, ওইখানে কোনো লোক থাকে না। আচ্ছা। বাড়িটি একটু মানে একটু দূরে। আপনারা সেই বাঁশঝাড় আর বাড়ি থেকে কতটুকু দূরে ছিলেন? আমরা এই তো বেশি দূরে না, তো দেখা যায় কাছাকাছি দেখা যায় একটা, মানে আপনারা দেখতে পাচ্ছেন? হ্যাঁ, আমরা স্পষ্ট ভাবে দেখতে পাচ্ছি। এবং আপনারা হচ্ছে কয়টার সময় তখন? রাত প্রায় 2:30-35 বাজে মনে হয়। রাত 2:30-35 বাজে আপনারা দুজন বন্ধু নৌকার উপরে? হ্যাঁ, আমার চাচতো ভাই জাহাঙ্গীর। আচ্ছা। তো আমরা আসতেছি, দেখি যে ওই বাড়িটার থেকে একটা লোক আসতেছে, মানে সাদা কাপড় পরা, একটু লম্বা টাইপের। আচ্ছা। এরকম লম্বা টাইপের লোক আসলে আমাদের এলাকায় দেখি না, ওই লোক দেখি না, এরকম লম্বা টাইপের। ওই বাড়ি থেকে? হ্যাঁ, ওই বাড়ি থেকে দেখি নামে আসতেছে এত রাত্রে। ওই বাড়িতে তো কেউ থাকে না? কেউ থাকে না ওই বাড়িতে। তখন ওই লোকটা নামে আসতেছে, আইসা মানে খালে পাড়া আইসা পার হইতে না, তখন আমাদেরকে বলতেছে, মানে বিকট একটা মানে কণ্ঠ, মানে ওই বয়সটা যে কিরকম মানে বলতেছে অন্য ধরনের। ভাই বয়সটা আমার মনে আছে, এখন ভাই বলবো কি ধরনের? যে ভাই আমি একটু বিপদে পড়ছি, আমাকে একটু ওই পার করে দিবেন ভাই। যা শুধু এতটুকুই বললো, মানে সাধারণ কণ্ঠের চেয়ে একটু মোটা? হয়, একটু মোটা কণ্ঠ, মানে অন্যরকম এরকম বয়স আমি কখনো মানে শুনি না। তখন এই বয়সটা শুনে যে আমার আরো কিরকম আছে, মানে একটু ভয়ে আতঙ্ক হয়ে গেলাম। মানে একে তো আপনারা দুজনে দেখেছেন যে সেই বাড়ি থেকে বের হয়ে আসছে? বের হয়ে আছে, আর এটা কোনো মানুষ তো এরকম লম্বা থাকে না, আবার সাদা কাপড় পরা। জাস্ট আমরা একটু ওই দিকে নৌকাটা না চাপাই, একটু এই পাশে নৌকাটা চাপাইছি। যখন আমরা এই পাশে চাপাই, এখন এই পার থেকে দেখি যে আপনার একটা বাজার আছে, ওই বাজার থেকে আপনার একটা কুকুর আসতেছে, একদম সাদা, কিন্তু কুকুরটা কুকুরের মতো নেই, শুধু পা গুলো অনেক লম্বা। আচ্ছা। মানে কুকুরের পা এত লম্বা থাকে না, মানে অনেক উঁচু? অনেক উঁচু কুকুরটা, মনে হয় যে কি প্রায় কুকুরটা 4.5 ফিট এরকম, শুধু পা গুলাই 4-4.5 ফিট শুধু পা গুলা। আর কুকুরটা এমনি সাধারণত কুকুরের সাজিয়ে আছে। আমি একটু এখানে বলে নিই আমার শ্রোতা বন্ধুদের জন্য, অনেকের কাছে হয়তো এটা অনেক বেশি অস্বাভাবিক মনে হতে পারে, বাট কিছু কিছু এরকম দেখা যায়। কয়েকদিন আগেও একটা কুকুর দেখলাম ইন্টারনেটে সার্চ করতে গিয়ে, সেই কুকুরটার হাইট হচ্ছে 6 ফিটের মতন, তারও পা গুলো এরকম লম্বা ছিল সামহাও মাঝে মাঝে। বাট সেটা আফ্রিকায় কিংবা আমেরিকার কোনো একটা জায়গায়, বাংলাদেশে সাধারণত এই ধরনের এত হাইটের কুকুর দেখা যায় না। তো আপনারা মানে এই কুকুরটা কি আপনাদের দিকে আসছিল? হ্যাঁ হ্যাঁ, এই কুকুরটা আপনার ওইখান থেকে নামে খালার এই পারে আইসা, বাঁশঝাড়ের ওদিক থেকে? হ্যাঁ, বাঁশঝাড়ের ওই দিকে নামে আমাদের এদিকে আসতেছে। আইসা এই পারে খারাইলো, খালের এক মাথা খারাইলো, ওই পারে ওই লোকটা খারাই আছে, আর কোনো কথা বলে না, আমরা প্রশ্ন করলে কোনো উত্তর দেয় না। এই কুকুরটা আপনার এই পাশে খারাইয়া মনে হয় কি লাভদার নৌকাতে উঠবে, মানে এমন ভাবে পজিশন নিচ্ছে কুকুরটা। তখন আমরা নৌকাটা একটু মিডিলে নিয়ে গেলাম। এক সাইডে সেই লোকটা যে কিনা কোনো কথা বলছে না, আরেক সাইডে অদ্ভুত সাইজের একটা কুকুর যে কিনা নৌকায় লাফ দিয়ে উঠলে উঠতে পারে। এই অবস্থায় আপনারা আটকে গেছেন? হ্যাঁ, মাঝখানে। তখন মাঝখানে আমরা দুজনে একটু দোয়া টোয়া পেলাম, দোয়া টোয়া পেরা এই দিক ওদিক না তাকায় নৌকার একটু সামনে বাড়াইলাম। তো সামনে বাড়াইয়া একটু পিছির দিক তাকায় দেখি কুকুরটা আপনার হাইটা বাজারের দিক চলে যাচ্ছে, আর লোকটাকেও দেখছি আপনার বাড়ির দিকে ঠিক চলে যাচ্ছে। আচ্ছা। হাইটা তখন আমরা একটু সামনে গেছি, ভাবছি যে যাক বিপদ কাটিয়ে গেছে। মানে আমার চাচতো ভাই যে জাহাঙ্গীর ওই মানে চিকেন মানে হচ্ছে সামনের দিক তাকাইয়া হঠাৎ তখন আমি সামনের দিক তাকাই দেখলাম চিকেন মারলোকে, দেখি আপনার কি যেন একটা সাদা 2-3টা কি যে ভাইসা রয়েছে নৌকার সামনে, একটু দূরে দেখা যায়। হ্যাঁ, ভাইসা রয়েছে 2-3টা। তখন এইগুলা দেখে আমার চাচা অনেক মানে চিকেন মারছে। চিকেন মারা মানে কি মানে ভয়ঙ্কর কিছু ছিল দেখতে? কোনো ভয়ঙ্কর কিছু ছিল মানে সাদা, শুধু সাদা টোটালে, আর কিছু দেখা যায় না। তারপরে 3-4টা নৌকাদের সামনে ভাইসা রয়েছে। আমরা নৌকা যে এদিকে দিক নিবো ওইটা পারতাছি না। এগুলা না জানি কি সামনে গেলে এমনি তো ভয় পেয়েছি। তখন আমরা মানে দুইজনে অনেক কান্না করছি, মানে অনেক জোরে চিকেন মারছি। মানে ভয়, হন্টেড বাই প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি। তখন আমরা মানে দুইজনে অনেক কান্না করছি, মানে অনেক জোরে চিকেন মারছি। পাশে একটা লোক প্রায় 2টা-3টা পর্যন্ত পড়াশোনা করতো পুকুরটার পারে, ওই আবার আমাদের কান্না শুনে আলম ভাই চিনে, আমাদের বাড়ির পাশে ঘটনাটা।
আচ্ছা, আসার পরে টর্চ লাইট মারলো, মানে উনি চিৎকার শুনে চলে হ্যাঁ চিৎকার শুনে মানে এই তো 1-1.5 মিনিটের ভিতরে চলে আসছে, জাগনা পড়তেছে। যখন টর্চ লাইট মারছে তখন দেখি এগুলো আর নাই। ওই সাদা জিনিস, সাদা জিনিসগুলা যে 2-3টা দেখলাম এগুলা আপনার নৌকার সামনে নাই। আচ্ছা, ওই সাদা জিনিসগুলোর মধ্যে আপনারা কোন রকম মানে নড়চড় তো দেখেননি নাকি জাস্ট দেখছেন ভেসে উঠছে? না, শুধু হলে আপনার বাঁচতেছে এই দেখি, হালকা একটু নড়ে চড়ে আর বাসে পানি। 1-1.5 মিনিটের মধ্যে উনি টর্চ মারলো, ওগুলো নাই? হ্যাঁ এগুলা না, যখন টর্চ মারছে ওই জাগছে লাইটটা, টর্চটা মারার পরে দেখি এগুলো আর নাই। তারপরে কি আপনারা ঘাটে চলে আসেন? হ্যাঁ, তারপরে ওইখানে খাড়াই নিতে, আমরা ওই পারে গেছি। যাওয়ার পরে তোরা কি কর, আমি কি এমনি মানে মাছ ধরতে আসছিলাম, বড় ভাইয়ের শেয়ার করছি যাবে এমন ঘটনা দেখলাম। পরে বলছি কই দিতে এমনি জায়গা খারাপ, মাগরিবের পরে এদিকে কেউ লোক সংখ্যা হয় না, তোরা কে এত রাতে ওই দিন। ওকে, তো এই ছিল আপনাদের ঘটনা। আচ্ছা, সেই লোকটাকে তো আর কখনো কোথাও দেখেননি? না না না, ওইরকম কোনো লোকের পথে আমরা দিনে গেছিলাম, কিছুই নাই। কিছুই নেই? ওই চেহারার মানুষ আপনারা আগেও কখনো এলাকায় দেখি না, আর দেখি না। কে কখন কোথায় কি জন্য আমি জানি না। আপনারা যদি লোকটাকে ভয় না পেতেন, কোন এক কারণে আপনারা যদি না দেখতে পেতেন যে ওই বাড়ি থেকে বের হয়েছে, তাহলে কিন্তু আপনারা তেমন একটা ভয় পেতেন না। আমার ভয়টা লাগছে ভাইয়া, যদি ওই মানুষ হতো তাহলে আমি যখন প্রশ্ন করছি যে কে কোথায় যাবেন বিপদ পাচ্ছেন, হয়তো কোনো উত্তরই দিল না। এই জায়গায় আমার ভয়টা, শুধু খালি খাড়াইয়া শুধু একটা শব্দ বলে তাকায় রয়েছে, আর কিছু বলে না, উত্তরে দেয় না, আর কোনো কথাই বলে না, শুধু খাড়াই রয়েছে। আর দেখতেও তো দেখা দাও বিশাল লম্বা, শুধু সাদা কাপড় পরা। তাও আবার রাত্রে 3টার সময়, হ্যাঁ তাই না? হঠাৎ করে একজন এসে বলছে পার করে দিতে, পাওয়াটাই স্বাভাবিক। যাই হোক, আমরা শুনলাম আপনার এক্সপেরিয়েন্স গুলো। হয়তো বা অনেকের কাছে ডর যখন তারা শুনতে থাকবে, তখন হয়তো অনেকের কাছে মনে হতে পারে যে না, এটা এমন কোনো ভয়ের কিছু নয় বা এরকম কিছু। কিন্তু আমি বুঝতে পারছি যে ওই সিচুয়েশনটা, ওই সময়টাতে, ওই জায়গাটায় থাকা, তখন ভয়টা অন্যরকম ভাবে কাজ করে। যেহেতু আপনারা আগে থেকেই দেখছেন যে লোকটা বেরিয়ে হয়ে আসছে এমন একটা জায়গা থেকে যেখানে কেউ থাকে না, তার উপরে আপনারা ওই এলাকার ছেলে হয়েও ওই মানুষটাকে কখনো দেখেননি, তার কণ্ঠস্বর অদ্ভুত, রাত তখন 3টা বাজে, ভয় পাওয়াটা খুবই স্বাভাবিক। এবং তারপরে ওই সাদা জিনিসগুলো কি ছিল সেগুলো কিন্তু আমরা এখনো কেউ জানি না। তো যাই হোক, এরকম অনেক ঘটনাই ঘটে, আশা করি আপনার সাথে আর ঘটবে না। কিন্তু যদি ঘটে তাহলে কি ডট টিমের সাথে আবার শেয়ার করবেন? আমার সাথে আরো ঘটনা আছে, আমি আবার এগুলা অবশ্যই কোনো না কোনো এক সময় অন্য কোনো একটা জার্নিতে অবশ্যই আপনি আমাদের সাথে। আজকে আমার এমনি ভয় লাগতেছে, এমন একটা অদ্ভুত জায়গায় আনছেন, এমনি একটু ভয়ে। আর তাছাড়া আমাদের সাথে আরো অনেক অতিথি আছে, তবে অবশ্যই আপনার কথা মনে থাকবে। এবং ডট টিমে যে একবার আসে সে বারবারই আসে। এবং যদি এমন কোনো ঘটনা আপনার ঘটে গিয়ে থাকে অলরেডি বা পরবর্তীতেও ঘটে, অবশ্যই ডট টিম আপনার সাথে যোগাযোগ করবে। আর ডট টিমের অন্যতম অংশ সুমন, তোর কিন্তু একটা কিছু বলার কথা ছিল। আজকে বলতেই হবে? আজকেই বলতে হবে, আজকেই। ওকে, ঠিক আছে, বলেই ফেলি। কারণ এক্সপিরিয়েন্স আসলে যখন তরতাজা ঘটে ওটার অন্যরকম একটা ফিলিংস থাকে, তাই না? তো আগে যেই পার্টটা আমি বলেছিলাম যে দিনের বেলায় আমি ওই রাস্তা দিয়ে যাওয়ার সময় যেটা আমি দেখেছি, যেটা আমার কাছে অনেক উইয়ার্ড মনে হয়েছে। সো আমি যখন ফিরছিলাম কাজটা শেষ করে ফেরার পথে আমাদের প্রায় 10টার মতো বেজে যায়, সেম সিএনজিতে করে, তাতে আমার সাথে আরো একজন ছিল, টোটাল আমরা 3 জন ছিলাম। তো ওখানে হচ্ছে 2টো ওয়ে ছিল আমাদের আসার জন্য। তো একটা রাস্তা আমরা অ্যাভয়েড করছি, সেখানে হচ্ছে প্রায় সন্ধ্যা 7টা 8টার পরে নাকি ডাকাতির একটা টেন্ডেন্সি আছে। সো ওইটা আমরা অ্যাভয়েড করেছি। তো তারপর আমরা যে রাস্তাটা ধরেছি সেই রাস্তাটাও মনে কর যে অনেক অনেক বেশি ভাঙাচোরা এবং গ্রামের একটা রাস্তা, বুঝতেই পারছিস। এবং 8টার পরে মোটামুটি শীতের দিন, যেহেতু মানে মানুষজনের কোনো চিহ্ন নাই। তো ড্রাইভার করেছে কি একটা বাঁধের উপর দিয়ে সে আসার সময় রাস্তা ধরেছে। তো রাস্তাটা হচ্ছে এরকম, ওখানে মানুষজন একদম বলতে নেই। দিনের বেলায় ওখানে মানুষজন ওই রাস্তা এরকম দেখা যায় না, রাতের বেলা তো প্রশ্নই ওঠে না, কোনো বাড়িঘর নাই আশেপাশে এবং কোনো দোকানপাট থাকার তো প্রশ্নই ওঠে না। তো এমন একটা জায়গা দিয়ে যাচ্ছি, কুয়াশা, ধুলা সবকিছু মিলিয়ে, আর অদ্ভুত নীরবতা, মানে এমনিতেই গা ছমছমে ভাব। রাস্তাটার 2 পাশে ঘন জঙ্গল, গাছপালা, আর তার সাথে যুক্ত হয়েছে তোর সকালের দুপুরবেলা যে ফিলিংসটা রয়ে গেছে, তো ওটা তো মনের মধ্যে আছে। তাছাড়া ডর যেহেতু করি, অনেকের কাছ থেকে অনেক এক্সপিরিয়েন্স শুনি, এবং খুব কিন্তু এগুলো মাথায় আসে, ওই স্পটে এগুলো মাথায় আসে। তো যাই হোক, আমি জাস্ট বসে আছি, হঠাৎ করে হয়েছে কি কিছুক্ষণ পরপরই সিএনজির স্টার্ট বন্ধ হয়ে যাচ্ছিল। মানে অনেক ঠান্ডার কারণে মানে গ্যাস নাকি জমে যাচ্ছিল, স্টার্ট এই জন্য বন্ধ হয়ে যাচ্ছিল। তো একটা পর্যায়ে ওই রাস্তা ধরে আমরা যেতে যেতে মোটামুটি রাস্তাটার মাঝামাঝি এমন একটা অংশে পৌঁছে গেলাম যে আমরা যদি চাই ওই রাস্তাটা ব্যাক করে আসলে আসা পসিবল না, এবার সামনেই এগিয়ে যেতে হবে। তো এমন একটা জায়গায় গেলাম, এক পর্যায়ে বিশাল বড় এক বট গাছ রয়েছে, ওটার আশেপাশে আরো অনেক কি গাছ আছে আমি নামও বলতে পারবো না। রাতের অন্ধকারে সিএনজির আলোতে যতটুকু দেখা যায়, ঠিক ওই জায়গার মধ্যে যে একদম বন্ধ হয়ে গেছে সিএনজিটা।
তো ওই বন্ধ হওয়ার আগের ঘটনা একটু বলি যে যখন যাচ্ছিলাম এমন ভয় পাচ্ছিলাম, মনে করছি দূর থেকে মনে হচ্ছে একটা মানুষ মনে হেঁটে আসতেছে। প্রথমে ভয় পেয়ে গেছি, চোর ডাকাত না তো, প্রথমেই ভয়। যখন এই ভয়টা আস্তে আস্তে একটু কেটেছে, মনে হচ্ছে জিনভূত না তো, যখনই এই ভয়টা কেটেছে কাছ দিয়ে লোকটা একদম খুব স্বাভাবিকভাবে ক্রস করে গেছে, মনে হলো না একটু নর্মাল, একটু সিকিউর। তো যাই হোক এরকম, তো যখন বন্ধ হয়ে গেছে তখন আমাদের নামতে বাধ্য হয়েছি। আশেপাশে কোনো মানে সাহায্য পাওয়ার মতো কিছু নেই। সিএনজি ড্রাইভার প্রাণপণে চেষ্টা করছে যে কিভাবে এটা ঠিকঠাক করা যায়। আমরা নিচে নেমে দাঁড়ায় আছি, আমি আসলে মোবাইলের টর্চ দিয়ে আশেপাশে দেখার চেষ্টা করছি। সত্যিকার অর্থে ওটা না দেখাই ভালো, দেখলে আরো ভয় লাগে। এই জঙ্গলের মধ্যে বট গাছের মধ্যে যখন লাইটের আলো যায় না, পাওয়ারটা দেখাচ্ছে, পাওয়ারটা মনে হয় এরকম দেখাচ্ছে। হঠাৎ করে রাস্তার এই পাশ থেকে ওই পাশে শিয়াল দৌড়ে যাচ্ছে, মানে হাতের 2 হাত কাছ দিয়ে শিয়াল দৌড়ে যাচ্ছে। সেই রকম এক্সপেরিয়েন্স নিয়ে আসছিস তো? মাঝে মাঝে শিয়াল এমন লুক দেয়, মাঝে মনে হয় কামড় দেবে এসে। এরপরে আমি সিরিয়াসলি মানে সিএনজির ভেতরে ঢুকে দরজা আটকে দিয়েছি। আসলো ওই গেট গুলো। তারপরে যাই হোক একটা পর্যায়ে আবার নামতে হলো। তো অনেকক্ষণ চেষ্টা করার পরও দেখা যাচ্ছে হচ্ছে না। তো একটা পর্যায়ে সে কোনো একটা কানেকশন মনে ছুটে গিয়েছিল, কানেকশনটা লাগিয়েছে, বললো যে এবার একটু ধাক্কা দিয়ে একটু সামনে করা সম্ভব। তো আমরা যাই হোক নিয়ে যাচ্ছি। তো দূর থেকে আমি যেটা দেখলাম যে সিএনজি যখন আলোটা জ্বলছে না, আশেপাশের কিছু এরিয়াও কিন্তু ঝাপসা ঝাপসা করে দেখা যায় আস্তে আস্তে, কিছুক্ষণ আস্তে আস্তে করে দেখা যায়। কারণ এটা হয় কি, চোখের মনি অ্যাডজাস্ট করা শুরু করা অন্ধকারের সাথে এবং বড় হয়ে যায় সাইজে। তো যখন হচ্ছে এরকম ওই আবসা পড়েছে, আমার মনে হচ্ছে যে ওইখান দিয়ে কোনো একটা হাঁটার রাস্তা গেছে, কেউ হয়তো হেঁটে যাচ্ছে, ডাক দিলে হয়তো আমরা হেল্প পাবো কিছু একটা। তো আমি ওনারা বললাম আপনি লাইটটা ওখানে ঘুরিয়ে ধরেন। ধরে দেখলাম যে যেটা আমার কাছে মনে হয়েছে যে একটা মানুষ স্পষ্ট হেঁটে যাচ্ছে, আসলে কোনো এই ধরনের কোনো কিছুর সিমটম পাওয়া যায়নি। কিছুই নেই, কিছুই নেই, কিছুই নেই। কিন্তু আমার কাছে মনে হয়েছিল আমার এতক্ষণ অন্ধকারে থাকতে চোখ শোয়া হয়ে গেছে। একটা স্ট্রাকচার দেখেছিস? দেখেছি আমি একটা স্ট্রাকচার, সেই জন্য আমি কিন্তু খুব মানে দেখে কিন্তু অনেক স্বস্তি ফিল করেছি। মানে এরকম একটা জায়গায় একটা মানুষের উপস্থিতি মানে অনেক অনেক সাহস পাওয়া। সো আমি যখন ওনারা ঘুরাতে বললাম, দেখলাম যে না কিছুই নেই, ভয় উল্টা আরো ধরে গেছে। তো ভাগ্য ভালো সিএনজিটা স্টার্ট হয়ে গেছে। তখন মানে কোন রকম আর কি ওই রাস্তাটা পার হয়ে এসে মনে হয়েছে যে এটা আমার লাইফে আসলেই একটা উইয়ার্ড একটা এক্সপিরিয়েন্স। এমন এক্সপিরিয়েন্স ডর শুরু হওয়ার পরে মনে হয় আর পাইনি। শুনুন, আই থিঙ্ক দ্যাট ইজ আ হন্টেড প্লেস দোস্ত। আমাদের কোনো না কোনো এক সময় ওখানে যাওয়া উচিত দোস্ত। ওটা মনে হয় রাতের বেলা ধারণ করতে হবে না, দিনের বেলা যদি আমরা ডর ধারণ করি সেম ফিলটা পাওয়া যাবে মনে হয়। রাইট। তো যাই হোক, এই ছিল হচ্ছে আমার আসলে একটা কিছুদিন আগে ঘটে যাওয়া এক্সপিরিয়েন্স, যেটা আসলে কথার প্রসঙ্গে শেয়ার করে ফেললাম। ভালো করেছিস, বলে ফেলেছিস। আমার টম থমসনের গল্পটা আমি বলবো সবার লাস্টে বলবি? ওকে ফাইন। এই মুহূর্তে তাহলে যে অপেক্ষা করছে তার গল্পটা একটু শুনে নি। আর এখন আমাদের সাথে যে তার অভিজ্ঞতা শেয়ার করবে, সে আজকে প্রথম নয়, আগেও সে আমাদের সাথে অভিজ্ঞতা শেয়ার করে গেছে এবং ভাগ্যজনক না, আমি বলবো দুর্ভাগ্যজনক ভাবেই তার কাছে আরো কিছু অভিজ্ঞতা জড়ো হয়েছে। ইজ দ্যাট ট্রু সজল ভাই? হ্যাঁ। ওকে, তো সজল ভাই আপনি আগে একবার এসেছিলেন, হয়তো আজকেই প্রথম কেউ একজন ডর শুনছে, তো আপনার পরিচয়টা যদি একটু জানাবেন। হ্যাঁ, আমি সজল। এবার আমাকে ডরে সিলেক্ট করার জন্য স্পেশালি থ্যাঙ্কস ডর টিমকে। থ্যাংক ইউ ভেরি মাচ। তো আমরা আপনার কাছ থেকে আজকে বেশ কয়েকটা ঘটনা শুনবো। প্রথম কোন ঘটনা শুনবো সজল ভাই? আচ্ছা, প্রথম আমার সাথে যে ছোট্ট একটা ঘটনা ঘটে এটা দিয়ে আমি শুরু করতে যাচ্ছি। প্লিজ। 15 ডিসেম্বর রাত্রে, এটা হচ্ছে আমরা আমাদের কলেজের পক্ষ থেকে আমরা ফুল দিতে যাই। আচ্ছা। 16 ডিসেম্বর পরে 15 ডিসেম্বর রাত্রে। তো এটা দিতে দিতে প্রায় রাত 1টার মতো বেজে যায়। এটা দেওয়ার পর ওইখানে আমার বাসা ছিল একটু দূরে, তো আমি আমার এক ফ্রেন্ডের বাসায় থাকবো এরকম চিন্তা ভাবনা করে তো যাই। তো আমরা যাচ্ছি, তো এত রাত্রে কোনো গাড়ি টাড়ি পাওয়া যায়নি, তো প্রায় 1.5 কিলো পথ আমাদের হেঁটে যেতে হয়। 1.5 কিলো? হ্যাঁ। এই কথাটা বলে রাখি যে জয়দেবপুর এলাকায়, ওটার নাম বললে সবাই আর কি চেনে, যে ওইটা খুবই একটা হন্টেড রোড ওইখানে। তো আমরা যাচ্ছি, জ্যোৎস্না রাত ছিল ওইটা। আমরা ফ্রেন্ড গল্প টল্প করে কলেজের আমাদের এগুলো আগামীবার প্রসপেক্টাসে দিবে, এই গল্প টল্প করার সময় হঠাৎ করে মনে হলো যে আমাদের পিছনে কেজন আসতেছে। আমরা পিছনের দিকে তাকালাম, তাকানোর পর 4 জন মানুষ দেখতে পেলাম যে একটা খাটিয়া নিয়ে আসছে। আচ্ছা, একটা জিনিস, সরি আমি মাঝখান থেকে থামাচ্ছি, আমি খেয়াল করিনি হঠাৎ করে। এই টাইমটা কত তখন? টাইমটা তখন মেবি 2টার মতো রাত। হ্যাঁ। ওকে, হ্যাঁ, এবার তো আমরা দেখলাম এটা একদম 3 জনই একসাথে দেখলাম। দেখার পর আমরা ভয় পেয়ে গেলাম। ভয় পেয়ে আমরা আমাদের মতো হাঁটতে শুরু করলাম। তো 10 সেকেন্ড পর আবার যখন পিছনে তাকালাম, দেখলাম কিছু নেই। আপনাদের ঠিক কতটুকু পিছনে ছিল তারা? 10-15 হাত হবে। তারপর এবং ওইটা কি স্ট্রেইট কোনো রোড, ডানে বামে কোনো গলি? না, এই একটা রোডের 2 পাশে হচ্ছে ধান ক্ষেত। এবং ধান ক্ষেতে তাহলে আপনার তাকালেই দেখতে পাওয়ার কথা, যদি তারা ধান ক্ষেতে কোনো কারণে নামে লাশটা নিয়ে। কিন্তু আপনারা দেখলেন কিছুই নেই। আমরা কিছুই নেই। তো এটা দেখে তো আমরা খুব ভয় পেয়ে যাই। তো আমি শুধু
একটা কথা ওদের বলছি যে যাই হোক আমরা কেউ যেন দৌড়াই না, দৌড় দিলেও সবাই যাতে একসাথে থাকে। আমার এই জিনিসটা ছিল যদি আমরা দৌড়াই তাহলে ব্রেন উল্টাপাল্টা কাজ করবে, এবং এক একজন এক এক দিকে চলে গেলে তখন হয়তো ভয়টা আরো বেশি পাবো। এই কারণে আমরা ওদের দুইজনকে ধরে আমরা আস্তে আস্তে এগোতে থাকি। কিন্তু একটু পর দেখা গেল কি যে জ্যোৎস্নারাতে কিন্তু আমাদের উপর মানে রৌদ্রের মধ্যে যদি কেউ ছাতা ধরে রাখে যে ছায়াটা পড়ে না, ঠিক ওই রকম আমাদের উপর এরকম ছায়া পড়ে আছে, কিন্তু আশেপাশে কোনো ঘাস নেই। জ্যোৎস্নার যে ইয়াটা পড়বে ওইটা আমাদের উপর পড়ছে না। ওই ছায়াটা আপনাদেরকে কোন রকম কোনো প্রবলেমে ফেলেনি? হ্যাঁ, প্রবলেম বলতে আমরা ফিল করতেছি যে আমাদের আশেপাশে কেউ আছে, এবং এটা আমরা দেখতে পাচ্ছি যে আমাদের উপর মনে হচ্ছে যে কিছু ধরে রাখছে, এবং ছাতা ধরে রাখলে যেরকম হয় হ্যাঁ এরকম। তো আমি শুধু এতটুকু মাথার মধ্যে ছিল, এটা ডর শোনার পর থেকে হয়েছে যে যখন অক্সিজেন কম পেলে ব্রেনটা কাজ করে উল্টাপাল্টা। তো এই জন্য বলছি যে আমরা একসাথে থাকি যাতে আমরা দৌড় না দিই, কারণ আমরা যদি এক এক দিকে এক একজন চলে যাই তখন আরো বেশি ভয় পাবো। যার কারণে ওই টাইমটা এবং ওই প্লেসটা আস্তে আস্তে চলে গিয়েছে। আপনারা খুব চেষ্টা করে রিল্যাক্স থেকে কোনো রকমের প্যানিক না করে জাস্ট সিচুয়েশনটা এড়িয়ে চলে আসছে। That was very intelligent of you people. Thank you very much এরকম মাথা ঠান্ডা রাখতে পারার জন্য। ওয়েল, এটা তো একটা ছোটখাটো একটা এক্সপেরিয়েন্স শুনলাম, এছাড়া আর কোনো কিছু সজল নেই? এছাড়া আমার এক ফ্রেন্ডের সাথে ঘটে যাওয়া একটা ঘটনা আমি শেয়ার করবো। এটা হচ্ছে ও জয়দেবপুরে ওদের বাসা চেঞ্জ করার পর ওর আব্বা আম্মা নানির বাড়িতে ছিল, ওর ক্লাসে পরীক্ষা ছিল, এই কারণে ও যেতে পারেনি। নতুন বাসা চেঞ্জ করছে, প্রায় 15-20 দিন ভালোই চলছে, কিন্তু একটু প্রবলেম হতো যে মাঝে মধ্যে দরজাতে নক করতো, নক করার পর দরজা খোলার পর কাউকে দেখা যেত না। মানে প্রায় ঘটতো, এবং ওই বাসাতে ওরাই একা, ওরা দোতলাতে ছিল, নিচতলাতে কেউ ছিল না। ওই দিন ও রাহাত একা ছিল বাসাতে, তো রাত্রে শুয়ে আছে, বৃষ্টির দিন ছিল, তো বৃষ্টি হচ্ছে রাত্রে, তো সম্ভবত ওই দিন আপনাদের ডরেই শুনতেছিল। আচ্ছা, তো হঠাৎ করে ফিল করলো যে ওর যে বাথরুম এটা মনে হলো যে কেউ যেন গোসল করছে, এরকম মানে পানি ছাড়লে যেরকম শব্দটা, মানে পানি ঢাললেই এতে, তো এরকম শব্দ হলো। তো ও হঠাৎ করে উঠলো, দরজা নক করে, ভিতর থেকে আটকানো। তো বুঝতেই দরজা, হ্যাঁ বাথরুমের দরজা আটকানো, কেউ নেই, বাথরুমের দরজা ভিতর থেকে আটকানো, পানি শব্দ হচ্ছে। ও বাসায় ওইরকম একা, আপনি শুধু চিন্তা করেন যে একা একটা রুমে এইরকম হলে কি হবে। আমি সেটাই চিন্তা করছিলাম। তো ও আসলে ভয় পেয়ে আর কিছু না করে জোরে সরে শুয়েছিল। তো তারপরেও সে সেই বাসা থেকে বের হয়ে চলে যায়। এত রাত্রে কোথায় যাবে বের হয়ে? তাও তো কথা। তো ও ওর রুমে ছিল, এরকম হচ্ছে মাঝে মধ্যে ওর দরজাতে নক করছে, ও তো মানে কান্নাকাটি একরকম শুরু করে দিয়েছে ভয়ের কারণে। এবং নিচতলায় যদি কোনো লোক থাকতো তাও একটা কথা ছিল, নিচেও কেউ ছিল না। তো এরপর ও একদম মুখটুক ঢেকে শুয়ে আছে। তো একটু পর মনে হলো রুম দিয়ে কে যেন হাঁটছে, রুমের ভিতরে। হ্যাঁ, রুমের ভিতরে কে যেন হাঁটছে। আপনি শুধু ভাইয়া মানে চিন্তা করেন যে একা একটা রুমের মধ্যে কিভাবে মানে স্বাভাবিক থাকবে, অসম্ভব, অলমোস্ট অসম্ভব। তারপর মানে ও দেখতে চাইলো যে আসলে রুমের মধ্যে কে। তো যখন মুখ বের করে সোফার দিকে তাকালো, মনে হলো যে একজন বুড়ি, মানে বুড়ো সড়ো মানুষ আর কি, একদম নিচে হয়ে মানে মাথা টাথা দেখে বসে আছে। তো এইটা দেখে আর সহ্য করতে পারেনি, একদম চিৎকার করে রুম থেকে বেরিয়ে চলে আসে। সে কি স্পষ্ট দেখলো? একদম স্পষ্ট দেখেছে। এখন ও বললো ও যখন রুম থেকে বের হয়ে যাচ্ছে তখন একটা হাসির মতো আওয়াজ শুনেছে, স্পষ্ট। আপনার ওই বন্ধুটা অনেক সাহসী, হ্যাঁ বলতে হবে। চোখ খুলে কেউ যদি এরকম একটা কিছু দেখে তখনই তো সেন্সলেস হয়ে যেতে পারতো। আমি যখন ওর কাছ থেকে ঘটনাগুলো শুনতেছিলাম, মানে ওর যে কি অবস্থা ছিল ওই সময় বলারই এটা, মানে বলতে বলতেও তার মধ্যে যে ভয় ছিল সেটা আপনি টের পেয়েছেন আর কি। যাই হোক, আপনার ওই বন্ধু স্বয়ং নিজে এখানে উপস্থিত থাকলে হয়তো আমরাও কিছুটা টের পেতাম, বাট উই আর লাকি এনাফ যে অ্যাটলিস্ট সজল ভাই আমাদের কাছে গল্পটা নিয়ে এসেছে। যাই হোক, এটা গেল আরেকটা অভিজ্ঞতার ঘটনা। সেই বাড়িটাতে অ্যাকচুয়ালি এই ধরনের ঘটনা কেন ঘটলো এইটা আসলে বলতে পারবো না, তবে ওই বাড়িতে শুধু এতটুকু ওরা পরে বাড়িটা ছেড়ে দিয়েছিল, শুধু জানতে পেরেছে যে এই বাড়িতে যারাই এসেছিল কিন্তু কেউ থাকতে পারেনি, কোনো না কোনো প্রবলেমে সবাই পড়েছে। হ্যাঁ, এটা ওনারা আগে জানতেন না বলেই এই বাসাটা ভাড়া নেওয়া হয়। হ্যাঁ, ওনারা 1 মাস থেকে পরে এটা আর কি চেঞ্জ করে ফেলছে। আমরা অনেক ধরনের খোঁজ নিই বাড়ি ভাড়া নেবার আগে, যে বাড়িওয়ালা কেমন, বাড়িওয়ালারা খোঁজ নেন ভাড়াটিয়ারা কেমন, বাট এই ধরনের খোঁজ খবরগুলো আসলে করার কোনো মানেও নেই, তাই আমরা খোঁজ খবর করিও না। খুব বেশি ভাগ্য খারাপ হলে দেখা যায় যে এই ধরনের কিছু স্পটে আলটিমেটলি আমাদেরকে জায়গা পেতে হয়। যাই হোক, চেষ্টা করব ওই বাড়িতে ডট টিমকে নিয়ে একবার যাওয়ার, হচ্ছে না হচ্ছে, যেহেতু নিচতলাটা খালিই থাকে আমাদের মনে হয় তেমন একটা সমস্যা হবে না। যাই হোক, এছাড়া আর কোনো এক্সপিরিয়েন্স সজল ভাই আপনার নিজের? আমার নিজের আসলে এরকম এক্সপিরিয়েন্স নেই, তবে আমি শুনেছি অনেকের কাছে ঘটনা কানেক্ট করে। তাহলে কোনো একটা কি আমাদেরকে? অবশ্যই। এটা হচ্ছে প্রায় আরো 20-30 বছর আগের ঘটনা। তো গ্রামে কিন্তু একটা কথা প্রচলিত ছিল, আমি সঠিক জানি
না আপনি এটা জানেন কিনা, যে যদি সুন্দর হয় ছেলেরা, দেখতে একটু ভালো হয়, বলতো আর কি গ্রামের মানুষ যে জিনে নিয়ে যায়, মেয়েদের ক্ষেত্রে জিনে নিয়ে যায়, ছেলেদের ক্ষেত্রে পরি। তো এইরকম একটা ঘটনা আমি শুনেছি আমার দাদির কাছ থেকে। উনি যখন ছোট ছিল তখন নাকি এই ঘটনাটা হয়েছিল। ওইটা এখন শেয়ার করছি প্লিজ। তো ওনার যে কাজিনরা ছিল, তো তখন তো আসলে লেখাপড়া তেমন করতো না, আমার ট্রেডিশনটা ছিল না। তো রাত্রের বেলায় বসে আড্ডা দিচ্ছে। তো গাজীপুর এলাকাটা আগে তো খুব মধুবন যেটাকে বলে জানেন, তো এরকম রাত্রে বসে আড্ডা দিচ্ছে। তো প্রায় রাত অনেক বেজে যায়, 3-4 জন বসে আড্ডা দিচ্ছে। তো হঠাৎ করে মনে হলো সামনে হচ্ছে বন জঙ্গল ছিল, তো ওনাদের মনে হলো সামনে যেন কি একটা মানে ফোকাস করছে এরকম একটা মতো সাদা। তো প্রথম একজন তাকানোর পর মনে হচ্ছে যে কি যেন একটা ঝুলে আছে। তো সবাইকে বলে দেখতো এটা কি, সবাই দেখে যে একটা লাশের মতো ঝুলে আছে। তো ওনারা যখন ওইদিকে তাকায়, ওই লাশটা গলায় ফাঁসি দেওয়া অবস্থায় ছিল, লাশটা ওনাদের দিকে তাকায় একটা বিশ্রী হাসি দেয়। হাসি দেওয়ার পর ওইখান থেকে সবাই চলে যায়, বাসাতে এসে সেন্সলেস হয়ে যায়। তো ওইখানে একজন বসে থাকে, ও একটু পাগল টাইপের ছিল। ওখানে মোট কয়জন ছিল না? ওখানে 4-5 জন ছিল। 4-5 জনই ওই লাশটা দেখেছে এবং লাশের হাসি দেখে। হ্যাঁ, কিন্তু একজন বসেছিল, একটু পাগল টাইপের ছিল। তারপর তো ওকে পরে ধরে নেওয়া হয়, কিন্তু ও আসলে এরকম ওই রকম ভয় টয় পায়নি। আচ্ছা, তো সাথে যারা ছিল ওরা খুব ভয় পেয়েছে এবং ওরা ওই ঘটনাগুলো পরে আর কি বলে। তো পরে ওই যে বললাম যে একটু পাগল টাইপের, ও নাকি বললো যে মেয়েটার চেহারা খুব সুন্দর ছিল। মানে আত্মহত্যা যে করেছে, হ্যাঁ, মানে ওই যে লাশটা ওরা দেখতে পেয়েছিল, ওইটার চেহারা নাকি ওর কাছে খুব ভালো লেগেছিল। এবং প্রায় সময় ও বলতো যে আসলে ওই মেয়েটা না দেখতে খুব সুন্দর ছিল, তোরা তো চলে আসলি, আমি মেয়ের চেহারা দেখে আমি এই কারণে আসিনি। আচ্ছা, এটা হয়। তো এরপর 15-20 দিন পর ঘটনাটা হয় কি, যে ওই লোকটা প্রায় সময় ওর রাত্রে ঘর থেকে বেরিয়ে যেত। এটা যখন 2-1 দিন হয়ে যায়, পরে ওনারা বুঝতে পারে যে ও রাত্রে ঘর থেকে বেরিয়ে যায় এবং সাথে সাথে ওর পিছু যাওয়া হয়। যখন পিছু নেওয়া হয় তখন দেখা যায় ওই জায়গাটাতে যায় মানে উল্টা পাল্টা বলতেছে ঘুমের মধ্যে। তো যখন ওকে সবাই মিলে ধরার পর ও সেন্সলেস হয়ে যায়, বাসায় আসলে বলে যে ওকে নাকি কে রাত্রের বেলায় ডেকেছিল এবং ও সেই ডাকে সাড়া দিয়ে পিছন যায়। এবং পরে উনি যতদিন বেঁচে ছিল এইরকম মানে ও অস্বাভাবিক ছিল এবং এইরকম প্রায় সময় করতো। কিন্তু একটা সময় উনি রাত্রে বেরিয়ে যায়, তো কেউ আর কি ওইরকম দেখে না, উনি একা বেরিয়ে যায়। সাথে ছিল পুকুর ছিল, তো সকালে ওনার লাশ পায় যে উল্টো ভাবে ওনার মাথাটা গেড়ে পুকুরের পানির নিচে মাথাটা গেড়ে দেওয়া হয়েছে। আর এখানে বলে রাখি, ওই যে জায়গাটাতে এই ঘটনাগুলো হয়েছিল, গ্রামের যে বিভিন্ন মৃত্যুগুলো আছে না, যেগুলো অপঘটিত মৃত্যুগুলো, হ্যাঁ, ওই লাশগুলো ওইখানে কবর দেওয়া হতো। যে গ্রাম অঞ্চলে এই লাশগুলো সাধারণত স্বাভাবিক যে মানুষ মৃত্যু হয় ওদের সাথে দেওয়া হয় না এখনো। অনেক অবজেকশন জানায়, এরকম ভাবে হয় অনেক সময়। তো ওই জায়গাটা ছিল এমন একটা স্পট যেখানে অপঘাতে মৃত্যু হওয়া লাশগুলো কে দাফন করা হতো এবং ওই লোকটার লাশটা সামহাও সেই পুকুরের পাশেই পাওয়া যায়। রাইট। তো ব্যাপারটা যেটা দেখা গেছে যে আজকে আসলে বেশ কিছু অতিথির গল্প এটা শুনলাম, সজল ভাইটা শুনছি, সজল ভাইয়ের আরো কিছু এক্সপেরিয়েন্স বাকি আছে সেটাও শুনবো। বাট তার আগে এতটুকু বলে নিই যে আজকে আমরা ডরে যেই ঘটনাগুলো শুনছি হয়তো বা অনেকটাই অন্যান্য ডরের চেয়ে একটু অন্যরকম হয়তো আপনাদের কাছে মনে হতে পারে, যে প্রত্যেকটা ঘটনা অনেক বেশি জেনারেল, অনেক স্পেসিফিক, কারো সাথে হয়তো না, বাট অনেকের সাথেই ঘটেছে এমন কিছু বিচ্ছিন্ন ঘটনা আমাদের কাছে আজকে সামহাও উঠে আসছে বারবার। সো এরপরে সজল ভাই আর কোন এক্সপেরিয়েন্স? এরপর আরেকটা আমাদের বাসার ওইখানের একটা ঘটনা রিসেন্টলি ঘটে যাওয়া, এটার আগে প্রথম থেকে বলি একদম প্লিজ। আমাদের বাসার ওইখানের একটা ঘটনা রিসেন্টলি ঘটে যাওয়া। এখানে যে বাড়িটা করা হয় এর দুপাশে হচ্ছে গার্মেন্টস, কিন্তু এই বাড়িটাতে এখনকার দিনে কেউ থাকে না। অনেক আগে 15-16 বছর আগে কেউ থাকতো। তো ঘটনাটা এইরকম ছিল, যখন এখানে বাড়ি করা হয় অনেক জঙ্গল ছিল একদম রাস্তার পাশে। তো এইরকম বাড়ি সাধারণত কেউ যে খালি রাখার মতো না। ওইখানে বাড়ি করা হয়, বাড়ি করার পর যেই লোকটা বাড়ি করেছিল উনি ছিল একজন সরকারি চাকরি করতো। তো বাড়িতে প্রায় সময় বিভিন্ন প্রবলেম গুলো ফিল করতো, যে টিনের চালে কেউ ঢিল দিচ্ছে, এবং বাড়ি করার সময় ওনাকে প্রথমে স্বপ্ন দেখানো হয়েছিল যে এখানে বাড়ি করতে না, কিন্তু উনি আসলে এগুলো কেয়ার করেনি, ভাবতা দেয়নি। তো বাড়িটা করার পর প্রায় সময় দেখতে পাই যে দরজাটা নক করছে, দরজা খোলার পর কেউ নেই, আর তখন আশেপাশে তেমন বাড়িও ছিল না। এরকম প্রায় অনেকদিন হয়েছে। তো একটা সময় ওনারা দরজা খোলা বন্ধই করে দিয়েছে, যে দেখাই হোক আমরা খুলবো, হ্যাঁ রাত্রের বেলা আর খুলবো না। প্রায় সময় এরকম স্বপ্ন দেখাতো যে তোরা এই বাড়িটা ছেড়ে চলে যা, নয়তো অনেক বড় ধরনের ক্ষতি হবে। আমাদের 6 বছরের একটা বাচ্চা ছিল, আচ্ছা, অন্য একটা রুমে ছিল বাবুটা, ওনারা থাকতো এক রুমে। তো একদিন সকালবেলা উঠে মেয়েটা বলতেছে, আম্মু আমার রুমে না গতকালকে যেন কে আসছিল। আচ্ছা, ওর রুমে কে যেন আসছিল, ঘরের বিভিন্ন পাশ দিয়ে হাঁটাহাঁটি করছে, ওই জিনিসটা বুঝতে পারছে ও, মানে রাত্রে ভয়ে আর কি এরকম কিছু বলেনি।
এরকম বলতে থাকে। বলার পর ওই ফ্যামিলির লোকগুলো মানে তেমন পাত্তা দেয় না, কিন্তু একটা সময় দেখা যায় যে এটা আরো খুব হতে থাকে, গুরুতর হচ্ছে এবং ওনারাও ফিল করছে যে এরকম হচ্ছে। তারপর বাবা মাও ফিল করতে শুরু হ্যাঁ ফিল করতে শুরু করেছে এরকম হচ্ছে। তো ওনারা মনে করলো যে আসলে আমরা তো এখানে প্রথম এবং নির্জন একটা ইয়েতে বাড়ি করছি, তো এই কারণে হয়তো এরকম হতে পারে, কিন্তু না, এটা কন্টিনিউয়াসলি হচ্ছে। তো একটা সময় ওনার দুর্ভাগ্যবশত ওনাদের মেয়েটা মারা যায়। এই ঘটনাটা এইরকম ছিল যে লাস্ট আমি শুনেছি, তখন আমি তো আসলে দেখিনি, শুনেছি মুখে দিয়েছে না মাংস নিয়ে গেলে, মানে বড় বড় ইয়ে করে মাংস নিয়ে গেলে বিভিন্ন জায়গা থেকে, মানে মাংস ছিল না যেটা হয় আর কি, এইরকম ছিল। তো এইটা তো ছিল মাত্র 6-7 বছরের বয়সটা বাচ্চাটা। হ্যাঁ 6-7 বছর পরে ওনারা ওইখান থেকে কবরটা ওইখানে দিয়ে ওনারা বাড়ি ছেড়ে চলে যায়। চলে যাওয়ার পর ওই বাড়িটাতে অন্য আবার ভাড়াটে এসেছিল, কিন্তু ওনারা এরকম প্রবলেমের কারণে এবং এই ঘটনা শোনার পর আর কেউ থাকেনি। এরপর বাড়িটা এখনো খালি আছে। রিসেন্টলি যে ঘটনাটা হয়েছে এটা প্রায় 2-1 মাস আগের ঘটনা। এখন ওইখানে খুব প্রবলেম হচ্ছে ওই রাস্তাটাতে। আমি বললাম না যে বাড়িটা হচ্ছে একদম রাস্তার সাথে। যে একদিন একটা রিক্সাওয়ালার ঘটনা বলি, তো উনি রাত্রের বেলায় যাচ্ছে 10টার দিকে, তো যাওয়ার সময় ওইখান থেকে একটা মেয়ে সিগন্যাল দেয়, মোটামুটি বয়স্ক 20-22 বছর এরকম একটা মেয়ে নাকি সিগন্যাল দেয়। পর উনি রিক্সা দাঁড় করানোর পর রিক্সাতে ওঠে। কিন্তু আসলে একজন মানুষ উঠলে যেরকম ওয়েট হওয়ার কথা, কিন্তু ওনার কাছে মনে হচ্ছে এটা আরো অনেক বেশি, মানে উনি চালিয়ে নিতে পারছে না এরকম। তো উনি কিছু দূর যাওয়ার পর জোরে হাসি শুনতে পায়। তো উনি যখন পিছনের দিকে তাকায়, হাসির শব্দ শুনে দেখে রিক্সাতে কেউ নেই। হাসির শব্দ শুনে উনি পেছনে তাকালেন, রিক্সাতে কেউ নেই। রিক্সাতে কেউ নেই। পরে এটা দেখে উনি আর মানে ঠিক থাকতে পারেনি। আপনি এই ঘটনাটা কোথা থেকে জেনেছেন? মানে এই রিক্সাওয়ালার সাথে কি সামহাও আপনার কথা? হ্যাঁ, আমাদের এলাকার উনি। goodness. এই ডিসেম্বর মাসে একটা ওইখানে বললাম না 2টা গার্মেন্টস আছে, এর আশেপাশে সব বাড়িতে মানুষ আছে, কিন্তু ওই বাড়িতে এখনো কোনো মানুষ নেই এবং ইভেন সন্ধ্যার দিকেও কেউ ওইখানে বসে না, আগে বসতো। স্টিল হ্যাঁ এখনো এটা গার্মেন্টস এর কাজ করতেছে। তো সিমেন্টের গাড়িগুলো তো অনেক বড় হয়, দেখছেন? রাইট। হ্যাঁ। তো ওই গাড়িগুলো একদিন সন্ধ্যার দিকে এখানে রেখে মাল নামাচ্ছিল, তো ড্রাইভার ওইখানে বসে বসে চা খাচ্ছিল। তো হঠাৎ করেই গাড়িটা একটু সামনে চলে আসছে, আবার পিছনে ব্যাক করলো, কিন্তু অথচ গাড়িতে কোনো ড্রাইভার ছিল না। ওরা এটা দেখে তো সবাই হতভম্ব, দৌড়ে চলে যায় এখানে। দৌড়ে চলে যাওয়ার পর কি ঘটনা, কি গাড়ি সামনে থেকে পিছনে গেল কেন, একটু সামনে চলে এসে আবার পিছনে চলে যায়। মানে আর গাড়িটা ছিল ওই বাড়িতে ঢোকার যে রাস্তাটা, হ্যাঁ এই রাস্তার এদিকে, এটা সন্ধ্যার সময় ছিল। তো সবাই দেখে দৌড়ে এখানে চলে যায়। স্টিলের দরজাতে যদি মানে জোরে লাথি দেওয়া হয় বা কিছু দিয়ে বাড়িয়ে দেওয়া হয়, যে শব্দগুলো হয় না, ওই রকম শব্দ হলো 2-3টা, এবং সাথে সাথে গাড়িদের সামনে গ্লাসটা এটা ভেঙে গেল। এটা এই ডিসেম্বরের 10-12 তারিখের দিকে ঘটনা। গাড়ির যে সামনের গ্লাস, হ্যাঁ এটা সাথে সাথে ভেঙে গেল। মাই গুডনেস, এটা তো অনেক জোরে বাড়ি দিয়েও ভাঙাটা অনেক সময় পসিবল। এটা দেখে তো একদম সবাই খুবই হয়ে গেছে। কতজনের সামনে ঘটলো? মিনিমাম 50 জন। 50 জন আপনারা যদি জিজ্ঞেস করেন তাহলে শুনতে পারবেন। এবং ওইখানে পরে লিখে দেওয়া হয়েছে বিভিন্ন দিকে যে এখানে কোনো গাড়ি পার্কিং করতে না, এবং পরে ওনারা সবাই মিলে এটা আসলে করে যে ঘটনাগুলো কি, তখনই আমি যে ঘটনাটা বললাম না বাড়ির সম্পর্কে, ওনাদের কাছ থেকে আমি শুনতে পেরেছি। আচ্ছা, মানে ওনারাই একটা রিসার্চের মতন চালায় যে আসলে ঘটনাটা কি হচ্ছে বা আরো কার সাথে কি ঘটেছে না ঘটেছে। এবং ওই যে গার্মেন্টস গুলো বললাম না, ওই গার্মেন্টস কোম্পানিগুলো বাড়ির ওই দিকটা কিনতে চেয়েছিল একটা সময়, কিন্তু পরে হঠাৎ করে কেন জানি কিনেনি। এটা আসলে কেউ বলতে পারে না কেন কিনেনি, জানি না, তবে কোনো এক কারণে কেনা হয়। এবং এখনো রাত্রের বেলায় যে সিএনজি গুলো যায়, ইভেন দিনের বেলা তো যে সিএনজি গুলো যায়, অনেকে দেখতে পারে যে অনেকগুলো বাচ্চা এখানে খেলাধুলা করছে রাস্তার মাঝখানে। তো স্বভাবত এখানে গাড়িটা থামাতে হয় না, থামানোর পর সাথে সাথে দেখে কেউ নেই। এটা শুধুমাত্র যে ড্রাইভাররা থাকে না, ওনারাই দেখতে পাবে। এবং এই 2 মাস ধরে এটা খুব বেশি হচ্ছে। এবং বড় এই গার্মেন্টস কোম্পানি দিয়ারা ওইখানে স্পিড ব্রেকার দিয়ে বিভিন্ন দিয়ে ওনারা আর কি ব্যবস্থা নিয়েছে, এখন এই অবস্থাতে আছে। তো সজল ভাই, আপনার কাছ থেকে বেশ কিছু এক্সপিরিয়েন্স আমরা জানলাম অনেকের সাথে। ইনফ্যাক্ট আমার মনে হয় ডট টিম কয়েকটা স্পটও পেয়ে গেছে। অফকোর্স সেই 2 গার্মেন্টস এর মাঝখানে যে জায়গাটা, যেখানে যে জায়গাটা গার্মেন্টস এর লোকরা কিনতে চেয়েছিল, যেখানে এখন পর্যন্ত এই আধুনিক সময়ে কেউ সন্ধ্যার পরে আড্ডা দেয় না বা গাড়ি পার্ক করে না, এই ধরনের একটা জায়গায় ডট টিম অবশ্যই যেতে চাইবে। এবং ডট টিমকে এমন একটা জায়গা সন্ধান দেওয়ার জন্য সজল ভাই আপনাকে ধন্যবাদ। আপনাদেরও ধন্যবাদ এবং থ্যাংক ইউ আপনার ঘটনাগুলো আমাদের সাথে শেয়ার করার জন্য। ডরের আরো একজন টিম মেম্বার বলবো, ডরের অতিথি বলবো না, আসলে ডরে যে অতিথি হয়ে আসে তারা কিভাবে যেন ডরের টিম মেম্বারের একটা অংশ হয়ে যায়। তারা নিজেদের অজান্তেই খুঁজতে থাকে এমন অলৌকিক কিছু ঘটনা, যে ঘটনাগুলো যুক্তি তর্কের বাইরে গিয়ে আমাদের মধ্যে ভয় বা ডর তৈরি করে। সেরকমই একজন হচ্ছে শান্ত ভাই। আগেও আমাদের এখানে এসেছিল 60 কিংবা 65th এই পর্বগুলোর মাঝখানের কোনো একটা পর্বে সে আমাদের সাথে ছিল। আবারও তার সাথে কিছু ঘটনা ঘটে এবং আবারও কিছু ঘটনার সন্ধান সে খুঁজে পায়। তাই
শান্ত ভাই আজকে আবারও আমাদের সাথে জার্নিতে। তো শান্ত ভাই, আজকে আপনার কাছ থেকে কিছু শুনবো। তার আগে আজকে যারা প্রথমবারের মতন দর শুনছে বা আগের ওই পর্বটা মিস করেছে তাদেরকে একটু আপনার পরিচয়টা বলে দিন। জি, আমি মাহবুবুর রহমান শান্ত, গভর্নমেন্ট তোলারাম কলেজে পড়ি, যাত্রাবাড়ি বাসাইপুর থাকি। অলরাইট, দ্যাটস গ্রেট। আর আপনার সাথে যে ঘটনাগুলো ঘটেছে বা যাদের সাথে ঘটেছে ঘটনাগুলো কি সব ঢাকা কেন্দ্রিক নাকি হ্যাঁ, ঢাকা কেন্দ্রিক এবং গ্রামেও আছে। গ্রামেও আছে? ওকে, তাহলে আমরা আসলে কোন ঘটনাটা আগে শুনতেছি? আচ্ছা, হোস্টেল নিয়ে কাহিনী। আমরা আগে হোস্টেলে থাকতাম, যে আচ্ছা। এখনো বর্তমানে থাকা হয় না, কারণ আর ওই জায়গায় হোস্টেলটা বন্ধ করে দিছে। আচ্ছা, মানে ওইখানে কি হোস্টেলটাই বন্ধ হয়ে গেছে? যে হোস্টেল নিয়ে আপনি হ্যাঁ, হোস্টেল বর্তমানে বন্ধ হয়ে গেছে। আচ্ছা, তাহলে আমরা একটু গুছিয়ে শুরু করি। শান্ত ভাই, হোস্টেলটা কোথায়? হোস্টেলটা নারায়ণগঞ্জে, আর এটা লোকেশন না দেওয়া এটাই বেটার। আচ্ছা, লোকেশন আমরা না দিলাম। আর ঘটনাটা কবে ঘটে? ঘটনাটা ইন্টার ফার্স্ট ইয়ারে, তো ওই যে আরো 4-5 মাস আগে, আরো 4-5 মাস আগে, 2 মাস এরকম, 2.5 মাস ধরে হোস্টেল বন্ধ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তাহলে এবার আমরা ঘটনায় যেতে পারি। হোস্টেলে ঘটনাটা কি ঘটেছিল? আচ্ছা, হোস্টেলে আমরা 3 জন থাকতাম। তো জামান ভাই আমাদের বিপি, তো আর রিয়াদ ভাই পুরা কলেজের বিপি। তো যাই হোক, তাদের আন্ডারে আমরা ছিলাম, জামান ভাইয়ের আন্ডারে। তো রাত্রেবেলা আমার এক বন্ধুর প্রসাব ধরছে, সে টয়লেটে যাবে। তো চিন্তা করলো যাই টয়লেটে। এখন জামান ভাই বলতেছে, ভাই আমি একটু টয়লেটে যাবো, ভাই একটু কি করা যায়? আমার এমনিও ডর করে রাত্রেবেলা যাইতে। তখন রাত্রে কয়টা বাজে সেটাও আমরা জানি না, কারণ ঘড়ি টড়ি ছিল না। তারপরে বললো, আচ্ছা তুমি যাও, সমস্যা নেই। সে গেল। সে যেমন আমার বললো যে যাওয়ার পরে হঠাৎ করে গেটটা অফ হয়ে গেছে। টয়লেটে গেছে, টয়লেটের গেট অফ হয়ে গেছে আর লাইটটা অফ হয়ে গেছে। তো চিন্তা করলো যে টয়লেটে একা একা বন্ধ হয়ে গেছে, লাইটস অফ হয়ে গেছে। টয়লেটে ঢুকছে, গেট অফ হয়ে গেছে। টয়লেটে যখন অফ হয়েছে তখন অটোমেটিক লাইট অফ হয়ে গেছে। তো সে আর কিছু না বললে, যাই হোক প্রসাব করবে। তো করতে যাবে, এমন সময় কে যেন মানে শব্দ আসতেছে, শো 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 শব্দ আসতেছে। তো সে ডরাই গেছে, কি রে এই জায়গায় কি হইতেছে? যাই হোক, তো সে একটু পরে দেখে একটা মানে বড় একটা হাতের মতোই তার গলা চাইপা ধরছে, এরকম কিছু। তো সে চিৎকার দিতেছে, কিন্তু তার শব্দ আসলে যাইতেছে না। পরবর্তীতে জামান ভাই আমার বলতেছে, তো দেখো তো অনেকক্ষণ সময় গেছে, তো যা দেখি কি অবস্থা। পরে যা দেখে গেটমেন্ট সব মানে ধাক্কা দেওয়ার সাথে সাথেই গেট খুলে গেছে। তো দেখে সে মানে সেন্সলেস এর মতোই, সেন্সলেস হয় নাই, মানে অজ্ঞানের মতোই, মানে এরকম মানে পড়ে আছে কোনো একভাবে। হ্যাঁ, কিন্তু কথা বলতে পারতেছে। পরবর্তীতে জিজ্ঞেস করলাম, পরে কিছু বলতে পারেনি। 2 দিন পরে জানালে এরকম অবস্থা। তার পরবর্তীতে জামান ভাই বললো, আসলে এটা চলবে না। তারপরে রিয়াদ ভাই বললো, তো কি করা যায়? তার রিয়াদ বললো, আচ্ছা ঠিক আছে, আমি দেখি কি করা যেতে পারে। তারপরে হোস্টেলে যে কর্তৃপক্ষ অনেক মানুষ টানুষ আছে, তাদের বইলা হোস্টেলটা অফ করে দিয়েছে। আচ্ছা, এরকম ঘটনা কি হোস্টেলে একটাই ঘটেছে? জামান ভাইয়ের নিয়ে কাহিনী আছে। জামান ভাই ছাদে গেছিল একদিন ফোনে কথা বলতে। তো জামান ভাই আমার বলছে, মানে ফোনে কথা বলতে গেছে ছাদে কথা বলতেছে, দেখে একটা পিচ্ছি, মানে আসলে আমাদের হোস্টেলে পিচ্ছি বলতে কেউ নাই। হোস্টেলে পিচ্ছি থাকবে কেন? এটাই তো বলতেছি, মানে 4-5 বছরে আসলে বাচ্চা একটা দাঁড়ায় ছিল, হাসতেছে তারা দেখা। তো জামান ভাই কথা বলতেছে, কথার দান দেয়, কথাটা ফোন কেটে বলে, মানে সেও আসলে বুঝতে পারেনি। তো সে জিজ্ঞেস করতেছে, তুমি জায়গায় কি করো, তুমি কে? তো পিছিয়ে হাসতেছে। পরে পিছিয়ে মানে তারা ডাকতেছে, আসো আসো আসো। জামান ভাই বলতেছে তার আসলে সেন্স কাজ করতেছে না, কে পিচ্ছি কেন, আর হোস্টেলে এত রাত্রি বা কেন। তো সেও সামনে যেতেছে। হঠাৎ করে তার খেয়াল আসলো যে সে 4 কোণার চাঁদে দেওয়া থাকে ওয়াল, তো ওয়ালের উপরে উঠে যেতেছিল। তো হঠাৎ করে তার পিছি, তো তার ডাকতেছে, মানে পিছি সামনে যাইতেছে। তো সেই হঠাৎ করে সেন্স আসলো যে আমি কোথায় যেতেছি। সামনে তাকায় দেখে মানে আইটু হুইলি পড়ে যেত। তো এই অবস্থা। তারপরে ওইগুলা বলে নাই, নিজের অজান্তেই ওই পিচ্ছির পিছনে যেতে, যে কার্নিশ, সেই কার্নিশের উপরে উঠে নাই, মানে উঠতে যাইতেছিল, পা একটা দিছে। এরপরে চিন্তা করলাম আমি কোথায় উঠতেছি। তো তারপরে এগুলো আসলে কাউরে বলে নাই। পরবর্তীতে ওই যে আমার যে বন্ধুটা ওই যে টয়লেটে অবস্থা শুই না, তো তারপরে বলছে আমার হয়তো এরকম হয়েছে, আসলে এই হোস্টেলটা মনে হয় সমস্যা আছে। এবং তারপরে ওনারাই কথা তারপরে তারা তারপরে নিয়ে অফ করে দিচ্ছে, এখন পর্যন্ত অফ। আচ্ছা, এটা গেল আর একটা ঘটনা যেটা কোন একটা হস্টেলে ঘটেছে, যে হস্টেলে আপনি নিজেই থাকতেন। জি জি, না? এছাড়া আর কোন ঘটনা? 31st নাইটে যে ঘটনা, লাস্ট 31st নাইট, এই কয়েকদিন আগে। হ্যাঁ, কয়েকদিন আগে। তো যাই হোক, তো আমাদের ছাদ বাসের পুল, আপনারা তো গেছিলেন ওই জায়গায় 6 তলা বিল্ডিংটা, আমাদের তো 7 তলা বিল্ডিং। তো 6 তলায় যে এগুলো তো মানুষ থাকে না, তো তারা আমরা চিন্তা করলাম যে 31st নাইট একটা আনন্দ করা যেতে পারে। তো 6 তলায় কেন মানুষ থাকে না, এটা একটু মনে করিয়ে দেবেন আমাদের। 6 তলা মানুষ ওই যে জিনের 40টা জিন থাকে, তো ওই জিনের কারণে মানুষগুলা থাকে না। তো ওই লোকে আসলে আমরা ওইগুলা চিন্তাও করি না, যেহেতু মানুষ অনেক বেশি, আমাদের ফ্রেন্ড সার্কেল অনেক বেশি। তো আমরা চিন্তা করলাম ছাদে রান্না করা যাবে না, বাড়িওয়ালা নিষেধ করছে ছাদে রান্না করতে। তখন নিচতলা করলো ভেজাল, নিচতলা আমাদের যে জায়গা নাই রিক্সা
টিক্সা চলে, তো ইয়া করার সমস্যা নেই। তো 6 তলা যেহেতু খালি আছে, তো 6 তলায় রান্না করব। তো 2 জন মানুষ আনলো রান্না করার জন্য, তো রান্না করতেছে। তো আমার এক বন্ধু বললো, দোস্ত অনেক রাত হয়ে গেছে, চল তো দেখেই রান্না কি অবস্থা। তো হঠাৎ করে যা দেখে যে রান্না করতেছে, সে রান্না করতেছে কিন্তু সে তো ঠিকই করতেছে, কিন্তু আমরা দেখতেছি কিছুই নেই। মানে রান্না যে করতেছে সবকিছুই আছে, কিন্তু যে পাতিলের ভিতরে যে চাল ডাল এগুলো আছে, কিন্তু এগুলা কিছুই নেই। তো আমরা দুজনেই দেখতেছি। তো হঠাৎ আমরা সবাই, আমি কই দোস্ত চল তো একটু সবাই ডাইকার নিয়ে আসি। তো সবাই ডাইকার নিয়ে আসে যে মানুষগুলাও নেই, মানে যে 2 জন মানুষ যে আসছে রান্না করতে, আমরা যে নিয়ে আসলাম, তো সেই মানুষগুলাও নেই। তো দেখে কতক্ষণ আগে তো আমরা দেখছিলাম মানুষ আছে, কিন্তু এখন দেখতেছি মানুষও নেই। চুলায় যে সবকিছু রান্নার জন্য সবকিছু করছে, কিচ্ছু নাই। তো দেখ, তারপরে আমরা পুরাটা লাইট নিয়ে দেখতেছি, দেখি যে মুরগির পুস্তি পাস্তি এগুলো সব মানে এক একটা এক এক জায়গায় ছড়ায় ফড়ায় আছে। তারপরে যে কাটা মুরগির অংশ আর কি, মানে সবগুলো রান্না করা, মানে খাওয়ার যে ওই এগুলা উচ্ছিষ্ট, হ্যাঁ উচ্ছিষ্ট জিনিস ওগুলা সব জায়গায়। তারপরে পেঁয়াজ রসুন আলাদা আলাদা সবগুলাই জায়গায় ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। তারপরে যে নাম্বার ছিল তার নাম্বারটা রাখছিলাম, তো ফোন দিছি। পরে কয় ভাই আমি আর এই জায়গায় থাকতে পারবো না, রান্না করালো। হ্যাঁ একজনের নাম্বার আমি রাখছিলাম কারণ দরকার পড়ে। তো বলে আমি এগুলা দেখছি, কে জানে আইসা হঠাৎ করে চুলার ভিতর থেকে কি নিতেছে আর অটোমেটিক যাইতেছে উইরা যাইতেছে। তো আমি দেখে আর মানতে পারি, তোমার ছাদেও যাইতে চেষ্টা করছিলাম, ছাদে উঠতেও পারতেছিলাম না। তো হঠাৎ করে নিচে নামলাম, আমরা 2 জন নিচে নেমে গেছি। আর আমি জানি না, আমার আর কিছু বললো না। মানে সামহাও ওনারা কোনো একটা কিছু দেখে ভয় পেয়েছে ওই বাসায় রান্না করতে করতে, মানে সবকিছু উইরা যেতেছে রান্না, মানে চুলার সবকিছু জিনিসগুলো উইরা যেতেছে। তো তারা নিচে উপরে আমাদের হয়তো ডাক দিয়েছিল, আমি খেয়াল করিনি বা শুনিনি, আওয়াজ সাউন্ড বক্সের আওয়াজ ছিল। বাট ওনারা ছাদে কেন যেতে পারলেন না? ছাদে যাইতে এটাই আমি জিজ্ঞেস করছি, আপনার ছাদে আমি আবার এটাও মনে করছি যে আপনারা কি আসলে জিনিসগুলা পাচার করে নিয়ে গেছেন নাকি। কয় ভাই তুমি বিশ্বাস করো, মানে ভয়, হন্টেড বাই প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি। আবার এটাও মনে করছি যে আপনারা কি আসলে জিনিসগুলা পাচার করে নিয়ে গেছেন নাকি। কয় ভাই তুমি বিশ্বাস করো, আমরা কিচ্ছু করিনি, আমি তোমার রাখতে চেয়েছিলাম, পারিনি কোনো কারণে, মনে হয় পিছের থেকে একটু টাইনা ধরে রাখছে এরকম কিছু। তো নিচে যেতেছি, বাসায় এখন আইসা পড়ছি, তুমি আমার সাথে যদি পারো আইসা দেখা করো। রাত্রেবেলা কিছু করা হয়নি, নর্মালি অনুষ্ঠান কতক্ষণ করে। আপনারা নিজেরা কি কোন রকম সিমটম টের পেয়েছিলেন? না, আমরা আসলে নিচে আমরা একা কখনো যাইনি। আর আমরা তো জানি বাসায় এই অবস্থা, 40টা জিন থাকে। তো সবাই আমরা পরবর্তীতে আমরা ছাদে আলোচনা করলাম, আসলে কি হ্যাঁ নিয়ে গেছে নাকি আসলেই জিনের কাজ। তো তারা বললো আচ্ছা দোস্ত এগুলা নিয়ে আর আলোচনা করার দরকার হবে না, একটা কাজ কর, আমরা যেহেতু সাউন্ড বক্স ছাড়তেছে আর গানটা হইতেছে, হয়তো বা তাদের সমস্যা হইতেছে, তো এই জন্য সাউন্ড বক্সটা সবকিছু অফ টফ করে তো আমরা আমাদের ঘরে সবাই নিয়ে আসলাম। এই হচ্ছে ঘটনা। ওকে দেন। তো যাই হোক, আমার খালামুনি রাত্রেবেলা ঘুমাইতেছে। তো এর আগেও আমি বললাম রাখা ভালো, আমার খালামুনি তার হাজবেন্ড যে মারা গেছে স্ট্রোক করে, তো সে স্বপ্নেই দেখছে আর পরবর্তীতেই তার হাজবেন্ড স্ট্রোক করেই মারা গেছে একদিন পরেই। আচ্ছা, মানে ওনার হাজবেন্ড যখন মৃত্যু হয়েছিল তখনও উনি স্বপ্নে দেখেছিলেন? এর আগের দিন রাত্রেবেলায় স্বপ্ন দেখছে যে তার হাজবেন্ড মারা গেছে। আমরা ধরে নিতে পারি যে আপনার খালামুনির এই ধরনের কিছু ব্যাপার আছে, মানে হয়তো বা, কিন্তু আমি এখনো জানি না। যাই হোক, তো খালামুনির একদিন রাত্রেবেলা ঘুমাইতেছে, আমরাও আলাদা ঘুমাইতেছি। তো খালামুনি স্বপ্নে দেখতেছে যে কে জানে তার ডাকতেছে আস্তে আস্তে বলতেছে। তো হঠাৎ করে খালামুনি ঘুম ভাঙা যায়। তো ঘুম ভাঙা দেখে যে খালামুনি কি, মানে আমাদের যে জানালাটা কি জানে টুক টুক দিতেছে আর আওয়াজ করতেছে বাইরে বাইরে। এরকম জেগে ওঠার পর মানে হঠাৎ করে মানে ডাকতেছে, ঘুম ভাঙে গেছে। তো ঘুম ভাঙে দেখে জানলাটা, আর জানলাটা কে আসবো, বিলে টিলে তো আসার কথা না, মানুষও তো আসার কথা। তালা বাসা, আমাদের বাসা 6 তলা, কিন্তু আমরা থাকি 4 তলায়। আচ্ছা, এই ঘটনাটা তারপরে খালামুনি উঠা সবাই ডাকতেছে শান্ত, আম্মু ডাকতেছে আপু দেখো তো কে জায়গায়। তো আমরা আইসে লাইটটাই ধরে দেখি খালামুনি চুল পড়া, মানে অনেক চুলই মাটিতে পড়া, অর্ধেক চুলের বেশি মাটিতে পড়া, বিছনাতে পড়া। তো খালামুনি জিজ্ঞেস করছে তোমার চুল কই, কি অবস্থা, তুমি এগুলা কি হয়েছো, পাগলের মতো হয়ে গেছো কে? তো খালামুনি কয় কি কইতেছো তা বলতে বল। আমি কই তুমি দেখো তো আয়নার সামনে যা দেখে যে খালামুনি একটুখানি চুল আর সবগুলো চুলই মাটিতে পড়া, বিছনাতে পড়া। আচ্ছা, ওই যে পড়ে থাকা চুলগুলো ওগুলো কি মানে দেখে বোঝা যাচ্ছিল যে কেটে ফেলা হয়েছে নাকি টান দিয়ে ছেঁড়া হয়েছে বা? আসলে সবগুলা এমন ভাবে যে মানে কুচরানো মতো এরকম হয়েছিল। আচ্ছা, এবং ওনার কোনো আইডিয়াই নেই এই ব্যাপারে আপনার খালামুনি যেরকম কিছু একটা হয়েছে? হ্যাঁ এটাই। তারপরে জিজ্ঞেস ভয় পেয়ে আপনাদেরকে উঠিয়েছে? হ্যাঁ, তারপরে জিজ্ঞেস করলাম আচ্ছা তুমি কি কিছু স্বপ্নে দেখছো বা তোমার কেউ দেখছো যে জানলাটা কেউ চুল এরকম করে বললাম যে তোমার চুল কি কেউ কাটছে দিয়ে এরকম কিছু দেখছো? কয় না, আমি স্বপ্নে দেখছিলাম আমার কি জানেন ডাকতেছে, অনেক ভাবে ডাকতেছে।
যাই হোক, কিছু অদ্ভুত ঘটনা মাঝে মাঝে ঘটে, আমরা আসলে জানি না মানুষ এটা কি জন্য করে বা কি জন্য হয় ঘটনাটা। তার এই মহিলাটার চুল কেন কেউ কাটতে যাবে, সেটা সুপার ন্যাচারালি হোক, সেটা ভয়ের কোনো উপাধি থেকে হোক, কিংবা সাধারণ মানুষের কার্যক্রমই হোক না কেন, আসলে কিছু ঘটনার কোন রকম কোনো এক্সপ্লেনেশন থাকে না। দোস্ত, ঘটনা তো শোনা হয়ে গেল, সবার ঘটনা। রাতও কিন্তু ভালোই হয়েছে, প্রায় চলে যাওয়ার সময় চলে আসছে না? রাইট, শীতও কিন্তু বেশ ভালোই করছে। তবে একটা কথা আমার বলতেই হয়, স্কুলটা অনেক সুন্দর। দিনের বেলা স্কুলটা একদিন আমার আর তোর এসে দেখতে হবে, অন্যরকম লাগবে, অন্যরকম লাগবে। তো যাই হোক, এই কথায় কথায় কিন্তু ভুলে যাচ্ছিলাম তোর মানে একটা ঘটনা বলার। রাইট, মানে এই যে সবাই কিন্তু আমাকে ইশারা করছিল যে রেহান ভাই, মানে মনে করছিল, আমিও ভুলে গেছিলাম। থ্যাংক ইউ, সবাই আসলে মনে করিয়ে দিয়েছেন আপনারা, সবাইকে থ্যাঙ্কস। বাট হ্যাঁ, এখন আবার ভুলে যাওয়ার আগে বলে দিই, গত পর্বেই বলেছিলাম যে টম থমসন নামে একজন কানাডিয়ান পেইন্টার আছেন, যার মৃত্যু রহস্য আজ পর্যন্ত ভেদ হয়নি। ইনফ্যাক্ট তাকে নিয়ে রিসার্চ করে, ডকুমেন্টেশন করে এই পর্যন্ত মনে হয় 30 থেকে 35টা বই বের হয়েছে। অ্যান্ড স্পেশালি একজন আছেন যে কিনা টম থমসনের আপন ফুফাতো ভাইয়ের ছেলে। তো সে এই কারণে তার ফুপার কাছে শুনে শুনেও সে অনেক কিছু কালেক্ট করে, যেটা কিনা আগে জানা যায়নি। সো লেটস গেট ইনটু দ্য স্টোরি। ঘটনাটা ঘটে অনেক আগে। ইট ওয়াজ, উনি মারা যান যখন, তখন হচ্ছে 1917, আর উনি মারা যান 39 বছর বয়সে। সো হি ওয়াজ আ ভেরি ইয়াং গাই, খুবই হ্যান্ডসাম ছিলেন, এবং তার একটা অন্যরকম মানে ক্রেজ থাকে না, সেরকম একটা ক্রেজ ছিল যে কোনো মেয়ে এরকম পুরুষ দেখলে একদম পাগল হয়ে যাবে, তার প্রেমে পড়তে বাধ্য, এই টাইপের একটা পার্সন ছিল। বাট হি ওয়াজ নট আ ব্যাড গাই, সে কখনো এই ব্যাপারটাকে ইউজ করেনি। সে যেটা করতো, টম থমসন অলওয়েজ ছবি আঁকার ব্যাপারে তার প্রচন্ড ইন্টারেস্ট ছিল। সে খুব ভালো ছবি আঁকতো। ইনফ্যাক্ট এখন বোঝা যায়, এতদিন পরে এসে, তখন তার আমলে বোঝা যায়নি যে ক্যানাডিয়ানরা আগে ছবি আঁকা বলতেই বুঝতো শুধু বরফ, পাহাড়, আকাশ, সমুদ্র, কারণ তাদের নেচারে ওগুলোই ছিল। এক্স্যাক্টলি, ওগুলোই ছিল। কিন্তু টম থমসন সে প্রথম ক্যানাডা থেকে কানাডার নর্থ সাউথে মুভ করে, ওই সাইডে মুভ করার পরে ওখানে কিছু সোয়াম্প, অর্থাৎ পানি সহ জঙ্গল, যেগুলোকে ইংলিশে বলা হয় সোয়াম্প, এরকম সোয়াম্পের কিছু এত সুন্দর ছবি আঁকে যে পুরো ক্যানাডিয়ান আর্ট ঘুরে যায় সেদিকে। তো যাই হোক, এটা ছিল তার অবস্থা, এবং এই কারণেই উনি সোয়াম্প টাইপের যে জায়গাগুলোতে খুব রেগুলার যেতেন, বোটে করে একলা একলা ঘুরতেন। একটা সময় তার বিয়ের একটা কথা ছিল, তার গার্লফ্রেন্ড তাকে খুব চাপ দিচ্ছিল যে ওয়াই আর উই নট গেটিং ম্যারিড, আমাদের বিয়ে করা উচিত। এই সময় টম থমসন কোনোভাবেই দমে থাকেনি, সবসময় তিনি ছবি আঁকতেই হবে তার। এই কথোপকথনের মধ্যেও গার্লফ্রেন্ডের সাথে কথা বলে সে গেল ছবি আঁকতে। 4 দিন, 5 দিন, 7 দিন, 8 দিন সে আর ফিরছে না। এরকম করতে করতে হঠাৎ করে তাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে। সেই যেখানে ছবি আঁকতো ওখানে চলে গেছে, একাই চলে গেছে। হ্যাঁ, খুব সম্ভবত জায়গার নাম হচ্ছে ক্যানিউ লেক বা লেক ক্যানিউ। লেক ক্যানিউ, আমি মনে হয় নামটা শুনেছি। হ্যাঁ, ওই লেক ক্যানিউর পাশেই সে গিয়েছিল লাস্ট, কিন্তু ওনাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। এক সময় লেক ক্যানিউর আরেক পারে গিয়ে বোটটা পাওয়া গেল। অদ্ভুত ব্যাপার হচ্ছে, বোটের সবকিছু ঠিক আছে, ওখানে টম থমসন নেই, এবং বোটের যে প্যাডেলটা থাকে, যে প্যাডেলে চাপ দিলে বোটটা ঘুরে, সে প্যাডেলটা নেই, বাকি সবকিছুই আছে। এবারে খোঁজার পালা, সবাই মিলে খুঁজছে টম থমসন কোথায় 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 কোথায়। হঠাৎ করে তার লাশ ভেসে উঠল সেই লেকের মধ্যে। হ্যাঁ, সেই লেকের মধ্যেই, এবং লাশটা হচ্ছে মাছ ধরার যে বড়শির যে দড়িটা, খুব টাইট দড়ি, সেই দড়ি দিয়ে খুব সুন্দর করে বাঁধা, একদম পেঁচানো, লাশটা পেঁচানো ওই দড়ি দিয়ে খুব টাইট ফিট ভাবে। এবং ঠিক তার মানে আমরা যখন দেখি না যে মানুষ আত্মহত্যা করতে গেলে বন্দুক দিয়ে রিভলভারটা যেখানে ধরে, সেই জায়গাটা, ঠিক যে জায়গাটা আমাদের মাথা ধরে কানের একটু সামনে, এই জায়গাটাতে একটা বড় ফুটোর মতন হয়ে আছে, রক্তাক্ত এবং একটা ফুটোর মতন হয়ে আছে। তো এই অবস্থায় তার লাশটা পাওয়া যায়। লাশটা পাওয়া মাত্র লাশটা প্রচন্ড মানে পচা গলা শুরু হয়ে গিয়েছিল। ওইখানে যেই 4-5 জন পায়, তারাই সাথে সাথে ওটাকে কবর দিয়ে দেয়। কবর দেওয়ার পরে তার বাসায় খবর যায়। তার বাসা হচ্ছে মন্ট্রিয়ালে, তার ফ্যামিলি অনেক বড় লোক। তারা ডিমান্ড করে যে না, আমরা তার লাশটা চাই, লাশটা যেহেতু পাওয়া গেছে আমরা তার লাশটা চাই। তারা লোক পাঠায়, খোঁড়া হয়, লাশ নেই। কিন্তু মানে তখন ওই অবস্থায় যারা খুঁড়তে গেছে পুনরায়, হ্যাঁ, তারা কি কোনো কিছু সিমটম পেয়েছে এটা খোঁড়া হয়ে গেছে? নাথিং, লাশ নেই, নেই নেই। একটা সলিউশনে আসা গেছে শেষ পর্যন্ত, যে হয়তো লেক ক্যানিউর খুব পাশাপাশি দাফন করায় নিচে থেকে মাটি ভেঙে কফিনটা ভেসে গেছে পানিতে, লেকের মাধ্যমে পড়ে গেছে, একদম সরাসরি হয়তো কোনো এক ফলসে গিয়ে পড়েছে সে। এই ধরনের একটা ধারণা করা হয়। এটা কিছু লোক মানতে পারে না। প্রায় 3 বছর পরে আরেকটা টিম, মানে যারা খুব বেশি সন্দিহান ছিল যে মৃত্যুটা কিভাবে হলো, বাই দ্য ওয়ে সেই রহস্য কিন্তু উদ্ঘাটন হয়নি যে এখানে দাগটা কিসের বা কি জন্য কিভাবে হলো। 3 থেকে 4 বছর পর কিছু লোকের মনে হয় যে না, আমরা এটা উদ্ঘাটন করবই, এবং উদ্ঘাটন করতে গিয়ে তারা আবারও ঘুরতে শুরু করে, এবং 30
ফুটের বেশি নিচে ঘোরার পরে যেখানে তার লাশ পাওয়া যাওয়ার কথা ছিল সেখানেই সেই কফিন পাওয়া যায়, কিন্তু ট্রাস্ট মি মাটির এত নিচে যাওয়ার কথা ছিল কথা না। ইট ডাজন্ট স্টপ হিয়ার দোস। লাশটা উঠানো হয়, এবার তো ফরেন্সিক ডিপার্টমেন্ট ওকে রেডি, এখন তার পচা গলার কোনো কাহিনী নেই, ঠিক আছে খুলি পাঠিয়ে দাও। কোথায়? ফরেন্সিক ডিপার্টমেন্টে। ফরেন্সিক ডিপার্টমেন্ট চেক করলো, লাশটারও এখানে একটা ফুটো আছে, এভরিথিং ইজ ফাইন, জাস্ট ওয়ান প্রবলেম, লাশটা হচ্ছে 20 বছর বয়সের কোনো ছেলের, কখনোই 39 বছর বয়সের কোনো লোকের নয়। দ্যাট মিন্স আরেকজনের এটা লাশ, তার লাশ গায়েবই হয়েছে, একটা খুঁজতে গিয়ে আরেকটা পেয়েছে, এবং একই জায়গায় দোষ, কিন্তু একটু বেশি নিচে। এরপরে এই ঘটনাগুলো নিয়ে যারা ইনভেস্ট করছে তাদের টাইপের মানে তাদের মধ্যে তো অনেকেই ছিল বিভিন্ন এলাকায়, তাদের একজনকে খোঁজ একজন প্রতিবেশী ফোন দেয়, ওই টম থমসনের ক্যানিউ লেকের যে বাসাটা, সেই বাসার পাশের বাসার একজন, উনি যেখানে থাকতেন, সে ফোন দিয়ে বলে যে আমি জানি টম থমসনের লাশ কোথায়, আপনি এই বাসাটার পাশে এখানে খুঁড়ে দেখবেন, আপনি লাশ পাবেন। ব্যাপার হচ্ছে সেখানে লাশ পাওয়া যায় না, পাওয়া যায় হাতের দুটো হাড্ডি। আচ্ছা, এবং এই হাড্ডি দুটো ফরেন্সিক ডিপার্টমেন্টে চেক করা, এবং এগুলো আসলেই টম থমসনের। এটা কি হচ্ছে ওর মানে যে মন্ট্রিলে থাকতো, মন্ট্রিলের বাসার নাকি ওই লেক ক্যানিউতেই যেখানে ওকে কবর দেওয়া হয়েছিল তার থেকে অন্তত 20 মাইল দূরে একটি বাসায়, ওকে, সেই বাসার সামনের মাটিতে শুধু হাতের দুটো হাড্ডি পুঁতে রাখা ছিল। সো ওই হাড্ডি দুটো ওখান থেকে কোথায় আসছে এখনো কেউ জানে না, তার মৃত্যু কিভাবে হয়েছিল এখনো কেউ জানে না, ঠিক একইভাবে 20 বছর বয়সী আরেকটা ছেলের মৃত্যু কিভাবে হয় সেটাও কিন্তু কেউ জানে না। আলটিমেটলি এই রিসার্চটা এখনো চলতেছে। আসলে ওই 20 বছরের যে ছেলেটা, ওটার ওর কি কোনো আইডেন্টিটি পাওয়া গেছে? কোনো আইডেন্টিটি পাওয়া যায়নি? ওই এলাকার কোনো লোকাল বয় কিনা বা কোনো কিছু কিনা? কোনো আইডেন্টিটি পাওয়া যায়নি। একটা জিনিস শুধু খুব অবাক করা একটা ফ্যাক্ট পাওয়া গেছে তার ব্যাপারে, যে তার মাথায় যেই হোলটা, যেই ফুটোটা তৈরি করা হয়েছিল, সেই ফুটোটা ইট ওয়াজ ইউজড ফর আ ভেরি মানে সেন্সিটিভ অপারেশন, যেই অপারেশন সহজে কোনো ডাক্তার করে না, এত আগের আমলে তো নাই। ওকে, কিন্তু আমার কাছে যে জিনিসটা কানেক্টেড মনে হয়েছে ওই একই জায়গায় লাশ থাকাটা। এবং আরো একটা কানেকশন আছে, দুইজনের মৃত্যুর পরবর্তী যে সিমটমটা বডিতে, দুইটা লাশের মধ্যে একটা কমন সিমটম আছে, রাইট? সো মানে আমি জানি না যে ইনভেস্টিগেশন এখনো চলছে বা এটার আদৌ কোনো সলিউশন হবে কিনা, তো ভাবার ক্ষেত্রে তো ভাবাই যায় যে দুইটা মৃত্যুর পেছনে কোনো একটা উৎস হয়তো কাজ করেছে। এক্স্যাক্টলি এটাই আমার মনে হয়েছে যে কোনো একটা উৎস, হয়তো টম থমসনের ক্ষেত্রে লাশটা খুঁজে পাওয়া যায়নি, কিন্তু হয়তো বা 20 বছর পরে কেউ একজন পাবে লাশটা খুঁজে, কারণ এখনো অনেকেই সেখানে মানে জাস্ট দেখতে যায় না, যে অনেক নাম করা একজন আর্টিস্ট ছিল, অনেকেই এখনো সেই ক্যানিউ লেকের ওখানে যায় তার লাশের মানে তার কবরস্থানটা কাইন্ড অফ দেখতে, বা একটা টুরিস্ট প্লেসের মতন যায়। আবার অনেকেই মন্ট্রিয়ালেও যায়, যাদের ধারণা কোনো না কোনো ভাবে লাশটাকে অ্যাকচুয়ালি মন্ট্রিয়ালে নিয়ে যাওয়া হয়েছে। আলটিমেটলি লাশটা কোথায় নো ওয়ান নোস। তার ফ্যামিলি দাবি করে সেটা ক্যানিউ লেকের লোকরাই রেখে দিয়েছে, ইচ্ছা করে তাদেরকে দেয়নি, এবং লেক ক্যানিউর লোকরা দাবি করে কোনো না কোনো ভাবে এখান থেকে মন্ট্রিয়ালেই নিয়ে যাওয়া হয়েছে তার লাশটা লুকিয়ে হলেও। দ্যাট মিন্স আসলে তার পুরোপুরি মানুষটার মানে দেহাবশেষ পাওয়া যায়নি, এবং আজ পর্যন্ত জানা যায়নি কিভাবে তার মৃত্যুটা হয়েছিল। এবং প্যাডেল, ওই যে নৌকার প্যাডেল, এই একটা কোশ্চেন এখনো পুরো মিস্ট্রি, যে কোথায়, কেন শুধু একটা প্যাডেল থাকবে না, সেটাই। সো দ্যাট ওয়াজ ইট, টম থমসনের কাহিনী। এটা রাইসুল নামে একজন জানতে চেয়েছিল, আমি যখন জানলাম তার ব্যাপারে, তখন মনে হলো ওয়াও, মানুষের মৃত্যু তাকে কত সিগনিফিকেন্ট করে দিতে পারে। সো এরকম আরো অনেক সিগনিফিকেন্ট ঘটনা আছে। 100 বছর পরে তাকে নিয়ে কথা বলতেছি আমরা। He died in 1917. It's almost 2017. হয়তোবা ঠিক আমাদেরই মতো আরো পরবর্তী 100 বছর পরেও দেখা গেছে কেউ সেই এইভাবেই মিস্ট্রি বলবে যে 200 বছর আগের একটা এরকম মিস্ট্রিয়াস ঘটনা আছে। একদম। যাই হোক, সো আলটিমেটলি তুই মানে 2 পর্ব ওয়েট করিয়ে এই ঘটনাটা সবাইকে শোনালি, রাইট? তবে এই ঘটনাটা এখানে শেষ, কিংবা আরো যদি আমি কিছু খুঁজে পাই বলবো, বাট ওই যে বললাম না রহস্যময় মৃত্যু, এটার পিছনে আমি লাগছি দোষ। আমি খুঁজে ছাড়বো কোথায় কোথায় কত রকম রহস্যময় মৃত্যু হয়। এবং আমার চেয়ে বেশি অ্যাক্টিভ লিসনাররা অনেকেই আমার পেজে অনেক নাম সাজেস্ট করছেন, অনেকেই আরো শুনতে চাচ্ছেন এসব ব্যাপারে। প্লিজ কোনো রকম হেজিটেট করবেন না, অবশ্যই এই ধরনের কোনো খবর যদি আপনারা পান যে এই লোকটার রহস্যজনক মৃত্যু হয়েছিল, জাস্ট আমার পেজে কিংবা ডরের পেজে কিংবা সুমনের পেজে পাঠিয়ে দিন। উই উইল রিসার্চ অন দ্যাট। আর সেই সাথে আপনার নিজেরও যদি কোনো ধরনের কোনো পার্সোনাল এক্সপেরিয়েন্স থেকে থাকে, অথবা আপনার আশেপাশে কারোর সাথে ঘটে যাওয়া কোনো এক্সপেরিয়েন্স থেকে থাকে, আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং ডরের এই যাত্রায় অংশগ্রহণ করতে পারেন। সো আজকের মতো আমরা স্কুল থেকে তো অনেক আগেই বিদায় নিয়েছি। আজকে আরেকবার স্কুল থেকে ছুটি নিচ্ছি অন্ধকারে। আর তোর প্রমিসটা করবি না? সামনের সপ্তাহে আরো একবার কোন একটা হন্টেড প্লেস থেকে আবারও কথা হবে। ডর মানে ভয়, হন্টেড বাই প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি।
আমাদের সঙ্গে এতক্ষণ ছিলেন, যারা এই নাটকীয় সব ঘটনার মধ্য দিয়ে কিছুটা হলেও ভয়ের স্বাদ পেয়েছেন, তাদের জন্য আমরা বলে রাখি পুরো পৃথিবীটাই অনেক অনেক বেশি কৌতূহলী। ভয় নিজের মনের মধ্যে, ভয় যুক্তিতে বাধা যায় না। যা আপনি বিশ্বাস করেন না সেই জগৎটাও অনেক বড়। আমরা শুধু একটা কথাই বলতে চাই, ডরে যেসব ঘটনা ঘটে তা যেমন বৈজ্ঞানিকভাবে সত্য নয়, তেমনি ভাবে অপ্রমাণযোগ্যও নয়। আমরা শেষ করতে চাই আজকের মতো আগামী বৃহস্পতিবার ঠিক রাত 12টায় আমি আরজে কিপ্রিয়া, আমার টিম মেম্বার সুমন, রেহান এবং সাউন্ডে লোবানকে নিয়ে আরো একবার ফিরব। হতে পারে সেই ডরটি ধারণ করা হবে একেবারে আপনারই বাড়ির পাশে। ভালো থাকুন, শুভরাত্রি।